কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটা হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। আজকে মালদা থেকে পারমিতা ছিল আমাদের সাথে ঘটনা শেয়ার করার উদ্দেশ্যে। আমি জানি না আজকের এই ঘটনাটা শুনলে আপনাদের কি মনে হবে বা না মনে হবে, বাট আজকের এই ঘটনাটা এক তৃতীয় লিঙ্গের বা এক কিন্নর বা আমরা চলিত ভাষায় যাকে হিজড়ে বলি তাকে কেন্দ্র করে। কেন কি বৃত্তান্ত পুরোটাই আপনারা আজকের ঘোষলি কল রেকর্ডিংয়ের একদম শেষে জানতে পারবেন। আশা করছি কিউরিও ফাইটের আজকের এই ঘটনা আপনাদের মধ্যে মারাত্মক এক শিহরণ জাগিয়ে তুলবে। যদি আপনারা আজকের এই ঘটনা শুনে ভালোবাসেন তাহলে ডেফিনেটলি কৌস্তভ কুমারের এই কিউরিও ফাইট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং হ্যাঁ, আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে শুনছেন কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনারাও যদি আপনাদের নিজের লাইফে ঘটে যাওয়া এরকম সত্যি ভৌতিক ঘটনা আমার সাথে শেয়ার করতে চান তাহলে যোগাযোগ করুন curiofight@gmail.com এই ইমেল আইডিতে, বা ইনস্টাগ্রামেও আমাকে যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন, আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটা থার্সডে স্পেশাল হরর পডকাস্টে। ঘড়িতে বেলা 3টে, বৃহস্পতিবার। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। সাথে রয়েছে আমি কৌস্তভ, আপনাদের আজকের হরর ডোজ নিয়ে। হ্যালো পারমিতা। হ্যালো কৌস্তভ, কেমন আছো? আছি, ভালো আছি। হেলথ সব ঠিক ঠিকঠাক? আছে। সবাই প্রথমেই জানতে চাইবে হেলথ কেমন আছে। একদম ঠিক আছে। আর যদিও প্রথমেই বলবো যে সবাইকে মেরি ক্রিসমাস, যদিও এটা কালকে যাবে রেকর্ডিংটা, তাও আজকে আমরা ক্রিসমাসের দিন বসে রেকর্ড করছি। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, একদম থ্যাংক ইউ। আর সব থেকে বড় হচ্ছে আমরা দুপুরে করছি প্রথমবার, একটু নয়েজ আসতে পারে। বিষয়টা হচ্ছে যে তোমার অনেক ঘটনা আমরা শেয়ার করেছি, সেখানে পার্টিকুলার কিছু ঘটনা ছিল যে ঘটনাগুলো শুনে অনেক মানুষের অনেক প্রবলেমস হয়েছে। পার্টিকুলারলি আমি এমজের ঘটনা বলছি, আমি নামটা আনতে চাইছি না কারণ নাম নিয়েও আগের বার প্রবলেম হয়েছিল। যাই হোক, ওই সময়টাতে যেহেতু আমরা রাতের বেলায় করেছিলাম এবং অনেক ধরনের ডিস্টারবেন্স হয়েছিল, তো ফার্স্ট টাইম আজকে 25শে ডিসেম্বর, ঠিক আছে, খুব কম রেকর্ডিংই থাকে যেগুলো আমি দিনের বেলায় করি। আজকে রেকর্ডিংটাও সেরকম 25 তারিখ 1:17 বাজে দুপুর, সেই সময় আমরা রেকর্ডিং করছি। তো বেসিক্যালি আজকের যে ঘটনাটা, ঠিক আছে, সেই ঘটনাটা বর্ধমানের ঘটনা এবং বর্ধমানের এমন একটা জায়গার ঘটনা, এবং ঘটনাটা এমন, টু বি অনেস্ট, এর আগে হয়তো ইউটিউবে বলো বা যাই বলো এরকম ধরনের ঘটনা হয়তো শোনানো হয়নি। প্রচুর জায়গা ফলো করি, এই ঘটনাটা আমার কাছে প্রচুর ইউনিক লেগেছিল এবং আমার মানে ওয়ান অফ দ্য রিলেটিভ যে আছে তাদের কাছ থেকে শোনা গল্প, মানে ঘটনা, তাদের সাথে ঘটে যাওয়া ঘটনা। এরা খুবই ক্লোজ রিলেটিভ তোমার, এবং তার থেকে বড় কথা এমন একটা জিনিসকে নিয়ে এই ঘটনাটা, ঠিক আছে, একদম সেটা সবাই শুনলে বুঝতে পারবে। যাই হোক পারমিতা, আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি আজকের ঘটনাটা জানতে চাইছি। কি ঘটেছিল পারমিতা, একটু শুরু থেকে শুরু করো। হ্যাঁ, তো যেমন অনেকেই রিকোয়েস্ট করেছিল যে দিদি তুমি ঘটনা নিয়ে আসো, তো আমি এই সময়, সবাই জানি যে আমি এই সময় খুব একটা বেরোতে পারছি না, তো আমার ঘটনাগুলো আমি আমার ফ্যামিলি গ্রুপে পাঠাই, যেগুলো আমি মানে বলি টলি সেগুলো সবই আমার ফ্যামিলি গ্রুপে পাঠাই। তো ওখান থেকে আমার দাদুর ভাই, যে সেই ভাইয়েরই মানে যারা এখন আছে বংশধর, মানে আমার দাদা, তারপরে পিসি, এরা আমাকে এই ঘটনাটা শেয়ার করে ফোন করে, মানে মেনলি পিসি শেয়ার করেছিল, তারপরে দাদা বাকিটা বলে, মানে ইন ডিটেল। তো ওরা যেভাবে বলেছিল আমিও সেইভাবেই মানে শেয়ার করছি, ঠিক আছে। এবার ঘটনাটা মেনলি বলেই দিলাম যে আমার দাদুর মানে আমার দাদুও কিন্তু মানে সেই আমলে বেশ মানে রাগী মানুষ ছিল। আর দাদুর বাবার ঘটনা আমি আগে বলেওছি এখানে। তো দাদু খুব রাগী মানুষ ছিল
এবার দাদুর যে নিজের ভাই মানে দাদুর থেকে ছোট, তো আমার দাদুও রেলে চাকরি করতো, দাদুর ভাইও রেলে চাকরি করতো সেই সময়। আর দাদুর ভাই সেই সময় না নকশাল ছিল, মানে একদম পুরো একদম কঠোর নকশাল হয়ে গেছিল, মানে সেই পুলিশে তাড়া করলে জল মানে পুকুরের ভেতর কচুরি পানার ডাল নিয়ে ডুবে থাকা, এই সমস্ত জিনিস করে বেড়াতো। তো এই সমস্ত ভয়েই কিন্তু কিছুটা দাদু ফোর্সফুলি সেই সময় দাদুর ভাইকে রেলে ঢুকিয়ে দেয়। সেই সময় তো এইভাবেই চাকরি হতো, মানে সেরকম এক্সাম হতো না, ঢুকিয়ে দেওয়া হতো। তারপরে আস্তে আস্তে তারা মানে উঁচু জায়গায় যেত। তো দাদুর ভাই যেহেতু রেলে ছিল, দাদু তো যেহেতু এখানে থাকতো রামপুরহাটে আমাদের, আর দাদুর ভাই যেহেতু মানে ওই দিককার ট্রেন চালাতো, দাদুর ভাই ঠিক করে যে আমি বর্ধমানেই ফ্যামিলি নিয়ে শিফট করব, যেহেতু সুবিধা হবে ওনার ওখান থেকে ওই জায়গা থেকে। তো ওরা সেই সময় কি করে, মানে দেখবে কিছু লোকালিটি, মানে আমি আজ থেকে যখন ওদের ঘর হয়েছে মানে বলাটা হচ্ছে ধরে নাও আজ থেকে প্রায় 60 বছর 70 বছর আগের কথা বলছি কিন্তু, ঠিক আছে? আচ্ছা, মানে যখন ওরা বর্ধমানে শিফট করেছে সেই সময়টা, মানে আমি তো 33 বছর বয়স। হ্যাঁ, মানে 50-60 যখন বছর আগে। প্রথম, হ্যাঁ 50-60 বছর আগের ঘটনা। মানে দাদু যখন কথা তুমি যদি বলো, একদম একদম, মানে যে সময় দাদু ভাই মানে ছোট দাদু যে সময় বাড়ি করে, মানে তখন ছোট দাদু সবে মানে বিয়ে করেছে। এবার ছোট দাদুর যে বড় মেয়ে, তারই এখন প্রায় মানে 55+ এজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? তো এবার ওই সময়কার ঘটনা। তো সেই সময় কিন্তু বর্ধমান আজকের বর্ধমানের মতো এত মানে প্রচুর বাড়ি ঘর দোর প্রচুর উন্নত ছিল না। সেই সময় কিন্তু সমস্ত জায়গাতেই কলকাতা ছাড়া খুব একটা উন্নত ডিস্ট্রিক্ট গুলো খুব একটা ছিলই না সে সময়, বলা যায় আজ থেকে এত বছর আগের ঘটনা। তো সেই সময় রেলে চাকরি করাতে, এবং দাদুর বাবা কি করেছিল যে প্রত্যেকটা ছেলেকেই জায়গা কেনার জন্য টাকা দিয়েছিল, নিজেদের জমি সম্পত্তি বেচে। তো যার জন্য দাদু না বর্ধমানে খুব একটু ভেতরের দিকে খুব বড় একটা প্রপার্টি কেনে, মানে জায়গা, খোলা জায়গা, ঠিক আছে? এবার ওই খোলা জায়গাটা কিনেছিল যখন, মানে দেখতে গেছিল, মানে পুরো বাড়ি করতে হবে, কারণ ওখানে না একটা ছোট্ট মানে কোন রকমে একটা সে হয় না মানে বাড়ি করা, মাটির বাড়ি করা কোন রকমে ছোট্ট ঘুমটি মানে, টাইপের। হ্যাঁ হ্যাঁ, মানে একটা ছোট্ট বাড়ি, একটা ছোট্ট মানে ওই রান্নার জায়গা, আগেকার দিনে তো উঠোনের মধ্যে রান্না হতো, ওরকম রান্নার জায়গা ছোট্ট চালা দিয়ে করা ছিল। এবার যখন বাড়িটা মানে জায়গাটা কেনে, তখন ওর দাদু ঠিকই করেছিল যে ওই বাড়িটা ভেঙে দিয়ে দাদু দাদুর মতো করে বানাবে। এবার ওই সময় কিন্তু মানে খুব চল ছিল, যাদেরই একটু পয়সা ছিল তারা কি করতো, মাটির দোতলা বাড়ি বানাতো, এরকম ধরনের বাড়ি ঘরদোর বানাতো, ঠিক আছে? এবার ওইখানে মাটির হতো। সেই সময় কিন্তু একবারে হট করে যে কেউ পাকা বাড়ি খুব একটা করার সাহস পেত না, করতো না, মানে টাকা থাকলেও করতো না। কেন? তাদের একটা অদ্ভুত সাইকোলজি ছিল, মাটির বাড়ি অনেক বেশি কমফোর্টেবল। আচ্ছা আচ্ছা। তো দাদু তখন, ছোট দাদু তখন সবে বিয়ে করেছে। তো ছোট দাদু ওখানে গিয়ে মানে ছোট দিদাকে নিয়ে শিফট করে এবং চাকরি করত। আর ছোট দিদা ছিল হচ্ছে প্রচন্ড ধার্মিক মানুষ। মানে আমার দিদা মানে আমার ঠাকুমা বা ছোট ঠাকুমা, মানে আমি দিদা বলতে অভ্যস্ত, কিন্তু অ্যাকচুয়ালি ওনারা আমার ঠাকুমা হচ্ছেন, বাবার বাড়ির সাইডের। বাবার সাইডের, হ্যাঁ। তো আমি দিদা বলে যেহেতু অভ্যস্ত, আমি ওটা হয়তো এখন আর ঠাকুমা চেঞ্জ করতে পারবো না, তো সবাই এটা একটু বুঝে নিও। তো ছোট দিদা প্রচন্ড ধার্মিক ছিল, মানে সারাদিন পূজা আর্চা এসব করতো। তো সুন্দর করে একটা সেই মন্দির বেদি বানিয়েছিল, হ্যাঁ। এবং ওই বাড়িটার কিন্তু আমি ফটো দেখেছি, জানো তো, মানে ওই বাড়িটা মানে হ্যাঁ হ্যাঁ, আমার কাছে ব্ল্যাক এন্ড হোয়াইট ফটো আছে ওই বাড়িটা। ও আচ্ছা, ওকে, পাঠিও আমাকে। মানে পাঠাবো কি করে, সে তো আছে রামপুরহাটে, মানে আমি নিজে স্বচক্ষে দেখেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কোনোদিন যদি রামপুরহাট যাই আর পুরোনো অ্যালবাম খুঁজে পত্র পাই, তাহলে মানে পাঠাবো। সেই আগেকার দিনে ফটো তুলতো না, সেই মানে মেয়েদেরকে বসিয়ে রাখতো, হাজবেন্ড পাশে দাঁড়িয়ে থাকতো, বা হাজবেন্ড বসে আছে মেয়ে পাশে দাঁড়িয়ে আছে, ওরকম ধরনের ফটো হতো না পুরোনো, ওরকম একটা ফটো আছে, একটা ওরকম ওই তুলসী বেদির পাশে একটা ফটো আছে। তো ওই বাড়িটাতে ওরা কেনে এবং ওখানে শিফট করে। তো তারপর না ওদের কিন্তু সবকিছু খুব নর্মাল চলছিল, যেমন দুজনের বর বউয়ের সংসার হয় তেমনি চলছিল। যেটা হয় যে ছোট বাড়ি ওটাকে ভেঙে দিয়েছিল,
হ্যাঁ ওটাকে ভেঙে দিয়েছিল, ওটা ভেঙে দিয়ে ওরা মাটির বাড়ি করেছিল নিজেদের মতো করে, দোতলা বাড়ি যেটা। মানে হ্যাঁ হ্যাঁ। এবার ওটা কি ছিল, ওই বাড়িটা না একদম মিডিলে ছিল, মানে জমিটা যতটা কাঠা জায়গা ছিল তার একদম মিডিলে ওই বাড়িটা ছিল, চারিদিকে বেড়া দেওয়া ছিল। আচ্ছা। কিন্তু মানে দাদু কি করেছিল পরবর্তীকালে, ওই বাড়িটা ভেঙে একটা সাইড থেকে বাড়ি করেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাতে পুরো উঠোনটা পায়। হ্যাঁ, এবার ওইখানে তো ওরকম ওরা থাকছে। এবার যেটা হয়, আগেকার দিনে কি হতো, আগেকার দিনে কিন্তু বিয়ে হওয়া মানেই বাচ্চা কাচ্চা নেওয়া, এবং প্রচুর সংখ্যক বাচ্চা হতো। মানে আমার দাদুরই, আমার বাবারা হচ্ছে 7 ভাই বোন, 9 ভাই বোন ছিল, 2জন মারা গেছে, আদারওয়াইজ 7 ভাই বোন। তো ওখানে ছোট দিদার যেটা হচ্ছিল, ছোট দিদার না বাচ্চা হতে সমস্যা হচ্ছিল। এবার তখনকার দিনে তো মেডিকেল সায়েন্স এত উন্নত ছিল না, বিয়ের 1 বছর গড়াতে না গড়াতে বাচ্চা না হলেই মানুষের বউকে বাঝা বাঝা করতে শুরু করতো, ঠিক আছে। তো এই জিনিসগুলো ওদের সাথে প্রথম মানে প্রবলেম বলতে, ওদের জীবনে যে বিবাহিত জীবনে যে প্রথম প্রবলেম স্টার্ট হয় সেটা কিন্তু এইটা নিয়ে। তো বিয়ের প্রায় 3 বছর হয়ে গেছে, তখনও ছোট দিদার কোনো বাচ্চা হয়নি। এবার সেখানে মানে ওই যুগে, আজ থেকে এত বছর আগেকার কথা বলছি, 60-70 বছর আগেকার কথা, তখন তো এইগুলো নিয়ে বিশাল একটা মানে বিশাল ব্যাপার, মানে আশেপাশে কান পাতা যায় না এরকম। তো তখন কি করে দাদু, মানে দেখে যে এইভাবে তো আর মানে ছোট দিদাও এত না সেই সময়, মানে লোকের কথা শুনে শুনে এমন হয়ে গেছিল, একটু পাগল পাগল ব্যবহার করছিল। হয় না লোকের টর্চারে যে মানুষ এত ডিপ্রেসড হয়ে যায়, আনমনা টাইপের। তো এরকমও হয়েছে, ছোট দাদু কাজে কাজে গেছে, এসে দেখছে দিদা সারাদিন হয়তো উঠোনে বসেই কাটিয়ে দিয়েছে, রান্নাও করেনি খাইও নি, হয়তো কেউ কথা শুনিয়ে গেছে, সারাদিন কেঁদেই কাটিয়ে দিয়েছে। তো এই জিনিসগুলো তখন ওদের মধ্যে হচ্ছিল। তো ছোট দাদু ঠিক করে যে দিদাকে কিছুদিন এইখানে রেখে দিয়ে যাবে, আর দাদু এইখান থেকে মানে আমাদের রামপুরহাটের যে বাড়ি সেই বাড়িতে রেখে দিয়ে যাবে, মানে আমাদের এই দাদুর কাছে, মানে দাদু দিদার কাছে, যেখানে আমার বাবারা থাকতো সবাই। এবার ওখানেই তো মানে তারও শ্বশুর থাকতো, মানে আমার দাদুর বাবাও থাকতো, বুঝতে পেরেছো? মানে এইখানে আমাদের রামপুরহাটের বাড়িটাতে হচ্ছে ফ্যামিলির সবাই থাকতো, ওরা ওখানে গিয়ে খালি শিফট করেছিল বর্ধমানে। হ্যাঁ বর্ধমান। তো তখন কি করে যে না বাড়ি নিয়ে আসি কিছুদিন, আমি না হয় একটু কষ্ট করে নেবো, ও তো অ্যাটলিস্ট এই আশেপাশের লোকের কথা শুনবে না, এরকম একটা ব্যাপার। তো নিয়ে এসে ওকে রাখে এখানে, দাদু এখান থেকে যাতায়াত করতো, আর একটু ট্রাই করতো যে ট্রেনের ডিউটি গুলো যেন এদিক থেকেই অ্যালোকেট হয়, মানে মালগাড়ি চালাতো তো এদিক থেকেই যেন অ্যালোকেট হয়। আর যদি অ্যালোকেট নাও হতো, বর্ধমান অব্দি এসে দাদু আবার বাই ট্রেনে ফিরে আসতো রামপুরহাট, ছোট দাদুর কথা বলছি। তো এইখানে আসার 6 মাসের মধ্যে কিন্তু আমার ছোট দিদা কনসিভ করে, ঠিক আছে। এখানে আসার পরে কনসিভ করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 6 মাস পরে। এবার সেটা কি বলতো, হতে পারে যে হয়তো দেখো এখন যেমন আমরা বুঝি যে মানুষ যত স্ট্রেসে থাকে তত কনসিভ হতে প্রবলেম হয়, তখনকার দিনে তো এগুলো মানুষ বুঝতো না। এখানে এসে 5 জনের মধ্যে থেকেছে, ওরম নোংরা কথা শুনতে হয়নি, পরিবারের সবার সাপোর্ট পেয়েছে, তো সেই জায়গায় হয়তো কনসিভটা তাড়াতাড়ি হয়েছে, ঠিক আছে। এবার কনসিভ করে এবং প্রথম বাবি পিসি হয়, মানে আমার যে পিসি, বড় পিসি, তার এখন প্রায় 55 এজ প্লাস এজ বললাম যার, তো বাবি পিসি হয়। এবার বাবি পিসি হওয়ার পরে ওরা আবার তখন ওই বাড়ি ব্যাক করে। কেননা কি হচ্ছিল সেই সময় একটা জিনিস হতো, সেই সময় না জায়গা যদি খোলা পড়ে থাকতো, যে কেউ না মন্দির বানিয়ে দিত, আর যদি কোনো জায়গাতে মন্দির বানিয়ে দিল তাহলে সেই জায়গা কিন্তু তুমি আর পেলে না, বুঝতে পেরেছো? মানে জায়গা দখলের সেটা কিন্তু তখন একটা বিশাল মানে রীতি ছিল, মন্দির বানিয়ে দেওয়া। এবার ওই তখন হঠাৎ করে শুনছে যে ওরকম ওখানটায় মন্দির হবে, তখন কিন্তু বাবি পিসি একদম ছোট্ট, মানে কয়েক মাসের, তো মন্দির হবে শুনেছে। এবার দাদু তো ধরো এই সবগুলো একদম বললাম নকশাল ছিল, এত আধ্যাত্মিক মানুষ ছিলই না। এবার যেই শুনেছে এরকম মন্দির হবে, জায়গাটা আমার চলে যাবে, নষ্ট হয়ে যাবে, তো দাদু তখন ওই ছোট্ট বাবি পিসিকে নিয়ে আর ছোট দিদাকে নিয়ে চলে যায় আবার ওখানে, ওই বাড়িতে। মানে ও তখন এইভাবে জমিটা দখল করে নেওয়া হতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
মানে কোন একটা মন্দির তুলে দিল, মন্দিরে বেদি করে দিল, ব্যাস তোমার জায়গা গেল, এরকম করতো। এবার এটা এখনো হয়, মানে এখনো ধরো কোনো অ্যাবান্ডেন্ট জায়গা কেউ মানে ঘেরে নি রেখে দিল, টুক করে একটা মন্দির তুলে দেবে, বা ইভেন সরকারি জায়গা থেকে কি করে টুক করে একটা পোল বসিয়ে দেয়। ঠিক আছে, এইসব জিনিসগুলো চলে। তো ওটা শুনে সেই সময় তো ধরো আর এত মানে অ্যাডভান্স ছিল না যে কোর্ট কেস করবে এই করবে, দাদুরা তখন মানে কোনো রকমের ওই ছোট্ট বাচ্চা নিয়ে মানে ছুটতে ছুটতে চলে যায় এবার। আচ্ছা আচ্ছা। এবার একটা জিনিস খেয়াল করো, ওরা কিন্তু ওই বাড়িতে প্রায় বছর 3 ছিল। হ্যাঁ, তখন কিন্তু ওদের সাথে এই বাচ্চা হচ্ছিল না, এটা ছাড়া কিন্তু ওরা সাচ অ্যাজ কোনো প্রবলেম বাড়িতে কোনোদিনও কিন্তু ফেস করেনি। এবার যখন বাবি পিসিকে নিয়ে ওরা গেল, এবার বাবি পিসির কি হচ্ছিল যে মানে দাদুর মানে বাবি পিসি নিজে বলছে, ও তো ছোট ছিল, ওর মনে ছিল না, ও পরে শুনেছে মায়ের কাছ থেকে নিজের, বলছে বাবি পিসি ওই বাড়িতে যেদিন গেল, মানে একটা শান্ত বাচ্চা ওই বাড়িতে যাওয়ার পর থেকেই হঠাৎ করে অসুস্থ হতে শুরু করলো। তখন বয়স কত ছিল যখন গেছিল? কয়েক মাস। আচ্ছা, ওই 2-3 মাসের বাচ্চা। তো ওখানে যাওয়ার পর অসুস্থ হতে শুরু করলো। কিরম অসুস্থ হয়, খিচুনি হচ্ছে, না হয় এই হচ্ছে, না হয় সেই হচ্ছে, লেগেই আছে। এবার তখন মানে ছোট দিদা বলছে যে এখানে কি জল হাওয়া মেয়ের তাহলে সহ্য হচ্ছে না, মানে এতদিন ওই 3 মাস তো ওখানে কাটালো, ওখানে তো কিছু হলো না। তখন ছোট দাদু তো খুব লজিক্যাল, ছোট দাদু বলছে দেখো ওখানেও সবার কেয়ারে থাকতো, ওখানে বৌদি আছে, বৌদি দেখতো, আমার মানে মানে আমার যে পিসিরা, আমার যে বড় বড় পিসিরা, তারাও তো তখন মানে বড়, বেশ বড়, তারা দেখতো, তাদের কোলে কোলেই মানুষ হতো, তো অনেক বেশি ওখানে যত্ন পেত, যেটা এখানে একা ছোট দিদা হয়তো পারছে না। বুঝতে পেরেছো? তো এইটার জন্যই হয়তো অসুস্থ হচ্ছে, দাদু এরকম একটা বলে। এবার যেটা হয় মানে একদিন ওদের তো মালগাড়ি ধরো নিয়ে যেত, আবার মালগাড়ি কিন্তু খালি করিয়ে নিয়ে আসতে হতো দাদুদেরকে। আর দাদু ছিল হচ্ছে মানে রেল পাইলট, মানে গাড়ি চালাতো, মালগাড়ি চালাতো। এবার একদিন এরকম ফেরার সময় কিছু একটা গোলযোগ হয়, কোনো লাইনে প্রবলেম হোক বা কিছু, দাদু রাত্রেবেলায় ফিরতে পারে, ছোট দাদু। এবার সেই সময় কিন্তু এরকম ব্যবস্থাও ছিল না যে একটা টুক করে মোবাইল ফোনে ফোন লাগিয়ে দিলাম যে আমি ফিরতে পারছি না। ছোট দিদা তো সেই সন্ধ্যের পর থেকে মানে যে টাইমে দাদু ফেরে সেই টাইমের পর থেকে সেই ঘর বাইরে করেই যাচ্ছে। এবার বাচ্চা মেয়ে হঠাৎ করে দেখছে বাবি পিসি প্রচন্ড রকম কাঁদছে, মানে ও তো ঘরে শোয়ানো ছিল, প্রচন্ড রকম কাঁদছে। তো ছোট দিদার সঙ্গে সঙ্গে যাই, ছুটতে ছুটতে দেখি কি হয়েছে। এবার দেখবে মারা নাকি বুঝতে পারে যে বাচ্চা কেন কাঁদছে। আমাদের যারা দর্শক শুনবে, যারা মানে মা হয়েছো, তারা নিশ্চয়ই এটা জানবে যে বাচ্চা নাকি কিরকম কাঁদছে সেটা নাকি বোঝা যায়। মানে সবাই তো বলবে বাচ্চা তো কাঁদেই, মানে কাঁদছে খিদের জন্য, না কাঁদছে শীত লাগছে বলে, না পেট ব্যথা করছে বলে, এটা নাকি মারা বুঝতে পারে। হ্যাঁ, তো ছোট দিদা গিয়ে দেখছে যে তার তো আগেই ফিড করিয়েছে, খাইয়েছে, কিন্তু কেঁদে যাচ্ছে। ছোট দিদা ভাবছে যে মানে কেমন একটা, জানো তো মানে সেই অনেক সময় হয় না বাচ্চারা কোথাও একটা ব্যথা লাগলে যেমন আটকে আটকে কেঁদে ওঠে, ওরকম কাঁদছে, মানে যেন কেউ একটা মেরেছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কেউ একটা মেরেছে, ওরকম ভাবে মানে বাবি পিসি কাঁদছে। এবার ছোট দিদা কোলে নিয়েছে, ঘোরাচ্ছে, কিছুতেই চুপ করাতে পারছে না, হঠাৎ করে এবার তারপরে ওই লণ্ঠনের আলো নিয়ে এসে ভালো করে দেখছে যে ওর কোথায় কি হয়েছে, গ্যাস হয়েছে কিনা, পেট টিপে টিপে ওরম ভাবে দেখছে। দেখছে পেটের একদম নাভির কাছে না, মানে যদি কেউ চড় মারে পাট করে, একটা চড়ের যেরকম দাগ হয় লাল লাল মতো, ওরম একটা দাগ, কিন্তু কোনো কাল ছিটে না, মানে লাল দাগ, মানে ফর্সা গালে যদি চট করে একটা চড় মারে একটা লালচে দাগ পড়ে না, আচ্ছা আচ্ছা, সদ্য মারা দাগ হলে যেমন হয় ওরকম একটা দাগ। এবার দিদা ভাবছে ওর পেটে এটা কি হলো, কোনো পোকা চেটে গেল, তাই ভাবছে এরকম লাল কেন। লণ্ঠনে আরো ভালো করে আরো দেখছে, কিন্তু যে এমন নয় যে প্রমিনেন্ট কোনো আঙুল বোঝা যাচ্ছে বা কিছু, একটা লাল করে দাগ। ছোট দিদা বুঝতে পারলো তার মানে এটাতে কিছু করে লেগেছে হোক বা কোনো পোকা চেটেছে যার জন্য কাঁদছে। এবার ছোট দিদা ওই ছোট্ট একটা ল্যাম্প জ্বালিয়ে
মানে ওই তেলে কেরোসিন তেল দিয়ে যে ল্যাম্প গুলো জ্বালে ওগুলো ওই উঠোনে পাড়া আছে। আর ছোট দিদা বাবি পিসিকে নিয়ে এরকম কোলে কোলে ওই রাউন্ড রাউন্ড ঘুরছে যে দাদু কখন আসবে, দাদু কখন আসবে, এটা ভেবে। হঠাৎ করে ছোট দিদা বলছে, মানে বাবি পিসিকে যেভাবে বলেছে, যে ঠিক দেখতে পেলাম তুলসী মণ্ডপটা, জায়গাটা অনেক বড় ছিল বুঝলে তো, তুলসী মণ্ডপটার ওই কর্নারে একজন কেউ হেঁটে চলে গেল এবং খুব চকচকে কিছু শাড়ি পরে। আর সেই সময় কিন্তু এত ধরো শাড়ির কাপড়েরও অ্যাবিলিটি কিন্তু মানুষের কাছে ছিল না। হ্যাঁ, একটা চকচকে গ্লসি শাড়ি মানে সেই সময় বিয়ের শাড়ি যেরকম হতো ওরকমই ভাবা হতো। ওরকম ধরনের একটা চকচকে কিছু শাড়ি পরে একটা মহিলা চলে গেল। এবার বাবি পিসি ভাবছে, এই বাবি পিসি বলছে, ছোট দিদা ভাবছে যে হয়তো আশেপাশে কাউরি বাড়িতে কোনো লোক এসছে, হয়তো সে হয়তো পার করলো। আবার যথারীতি বাবি পিসিকে নিয়ে ওরকম ঘুরছে, মানে কোলে নিয়ে ওই কান্না থামানোর চেষ্টা করছে আর ঘুরছে। ঠিক কৌস্তব মানে লেফট থেকে রাইটে তুলসী গাছের ওইদিকে যে চকচকে শাড়ি পরে মহিলাটাকে গেল দেখলো, হঠাৎ করে মুখ ঘুরিয়ে দেখছো ওই মহিলাটাই আবার রাইট থেকে লেফটে চলে গেল। এবার এতটা অন্ধকার তো, সন্ধ্যাবেলা একটা ছোট টিমটিমে জ্বলছে, খালি শাড়িটাই চকচক করছে, মানে কে গেল না গেল বুঝতে পারেনি। বুঝতে পারলে তো চিনতে পারবে কার বাড়ির লোক, কারণ তখনকার দিনে তো এরকম বাড়ি 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 সব কথাবার্তা সবই হতো, এত তো মানুষ মিশবে না এরকম ছিল না। দিয়ে ভাবলো যে কাউরির বাড়িতে কোনো অনুষ্ঠান আছে, হয়তো বাইরে থেকেই লোক এসছে, তো ওরকম আবার ঘুরছে। আর ওইদিকে কিন্তু তখন মানে খেয়ালও করেনি রাত্রি কিন্তু গড়িয়ে 11টা-12টা বেজে গেছে, তখনও কিন্তু দাদু ফিরে আসেনি। হ্যাঁ, এবার ছোট দিদা ওরকম ঘোরাতে ঘোরাতে হঠাৎ করে ঠিক ডান দিকে ওদের যে রান্নাঘরটা যেখানটায় ছিল, মানে রান্নাটা যেখানে করেছিল, উনুন টুনুন করা ছিল মাটির, ওখান থেকে না হাততালির আওয়াজ পাচ্ছে। হাততালির আওয়াজ পাচ্ছে? হ্যাঁ, এবং হাততালিটা কেমন বলতো, মানে সেই মানে একদম জোরে জোরে ধরো এরকম ভাবে একটা এইভাবে ধরো কেউ 3বার মারলো, এবং প্রচন্ড লাউড সেটা। আচ্ছা আচ্ছা। এবার রান্নাঘরের পাশ দিয়ে হচ্ছে ওই ঘরটাই, মানে এদের ঘরে ঢোকার রাস্তা। তো ছোট দিদা কি ভেবেছে, হয়তো দাদু চলে এসছে, রাস্তার কুকুর ফুকুরকে হাততালি দিয়ে তাড়াচ্ছে। হ্যাঁ, ছোট দিদার সঙ্গে সঙ্গে বাবু পিসিকে নিয়ে একটু এগিয়ে গেছে দেখার জন্য, কারণ ছোট দিদার তো টেনশন হচ্ছে যে দাদুর তো কখন ফিরে যাওয়ার কথা, এখনো ফেরেনি কেন। যেই না ওরকম ওই দিকটার দিকে এগিয়েছে, বাবি পিসি আবার কান্না। হ্যাঁ, এবং কান্নাটা হচ্ছে সে ভয় পাওয়া কান্না, আটকে আটকে উঠছে, মানে সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আর ওই যে বাবি পিসি কান্নাটা স্টার্ট করেছে, মানে দেখো দিদার ডান দিকে আওয়াজটা হয়েছে, দিদার টুয়ার্ডস ডান দিক গেছে, বাবি পিসি কাঁদছে আর বলে বাঁ দিকে যেখানটা দিয়ে মহিলাটা হেঁটে লাস্ট গেল ওখান দিয়ে হাততালির আওয়াজ। কি বলছো, সিরিয়াসলি? হ্যাঁ হ্যাঁ। এবার দিদা পেয়ে গেছে ভয়, সঙ্গে সঙ্গে মহিলা বাচ্চা নিয়ে ঠাকুর ঘর যেটা বানিয়েছিল, ঠাকুর ঘর তখনকার দিনে না ঘরের সাথে বানাতো না, এই ঠোকাঠার ব্যাপার থাকে তো একটু দূরে বানাতো। ঠাকুর ঘরে ঢুকে বাবি পিসিকে নিয়ে দিদা বসে আছে। তো বলে নাকি দিদা সেদিন সারা রাত ওখানেই বসেছিল, এতটা ভয় পেয়েছে, এতটা ভয় পেয়েছে। এবার পরের দিন দাদু এসছে। সেটা হচ্ছে যে সারা রাত যখন ঠাকুর ঘরে বসেছিল তারপরেও কি এই অবস্থা পেয়েছিল জানো তুমি? না 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 না, উনি ওখানে বসে থাকতে থাকতেই ঘুমিয়ে গেছেন, ওখানে বাবি পিসিকে কোলে নিয়ে ওই বাচ্চা অবস্থায় মাটির মধ্যেই ঘুমিয়ে গেছে। উনি বুঝতে পেরেছিলেন যে সামথিং ইজ রং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি ভয় পেয়ে গেছিলেন। হ্যাঁ, উনি ভয় পেয়ে গেছে। আর তারপরে যেহেতু পূজা আর্চা করে, ভূত বিশ্বাস, ভগবান বিশ্বাস করে, মানে ভূত বিশ্বাস করে। এবার পরের দিন দাদু যখন ফিরেছে তখন মানে সে ভোর কাক ডাকছে, এরকম সময় দাদু ফিরে দেখছে ওই দিদা অর্ধেক পা ঠাকুর ঘর থেকে বেরিয়ে আছে, পড়ে আছে দিদা ওখানে, আর বাবি পিসি ওই পাশে ওই আঁচলের মধ্যে ফেলা, মানে দুজনেই ঘুমাচ্ছে ওখানে। এবার তো দাদু গিয়ে সঙ্গে সঙ্গে ডেকেছে, কি গো কি হয়েছে?
দিয়ে দিদা তো ওই দাদুকে দেখে সেই কান্না, রাত্রে আমি ভয় পেয়েছি, এরকম হয়েছে, আমি আওয়াজ শুনেছি, ওই শুনেছি, সেই শুনেছি। আর দাদু তো মানে সেই দিদাকে ওই ঝগড়া, বলে মেয়ে নিয়ে আছো তুমি, এগুলো এগুলো কি সব বলছো, হ্যাঁ এইসব হয় নাকি কোনোদিন, এই ওই তাই, মানে নিজের মতো যুক্তি দিচ্ছে। হ্যাঁ নকশাল ছিলেন, ডেফিনেটলি এইসব বিশ্বাস হ্যাঁ, করবেন। মানে হার্ডকোর লোক ছিল, বনে জঙ্গলে বেড়ানো অভ্যেস, সে কি আর ভূত প্রেত বিশ্বাস করে? নিয়ে বলছে না তাহলে আমি যে ওই লোকটাকে দেখলাম, একটা মহিলা এদিক থেকে গেল, এদিক থেকে এলো, বলছে কাউরির বাড়িতে এসছে, আর তালির আওয়াজ, বলছে ওটা তালির আওয়াজ ফাওয়াজ কিছুই ছিল না, ওটা হয়তো দূরে কোথাও, অনেক দূরে কোথাও ঠক ঠক করছিল, ওটাই রাত্রে ইকো হয়ে এত দূর এসছে, এরকম হয়েছে, তুমি ভুল ভাবছো সবকিছু, বাচ্চা মেয়ে নিয়ে থাকো, তুমি তো ক্ষতি করে দেবা, কোনদিন দেখা গেল তুমি ভয় পেয়ে মেয়েকে ফেলে রেখে পালিয়ে গেলা, তাই বলছে এই সব ঝগড়া করছে। এবার দিদা দেখছে যে এ তো একে বলে কোনো লাভ নাই, এ তো বিশ্বাসই করলো না, উল্টে আমাকেই বকে দিল। এবার যথারীতি আবার নর্মাল আছে। এবার না, ওরা সেই সময়কার দিনে কিন্তু একটা বাচ্চা নিয়ে কেউ ক্ষান্ত হতো না, একটা বড় হতে না হতেই আর একটা ওরকম কিছু আসতো। এবার বাবি পিসির না মাঝে মাঝে গায়ের মধ্যে কোনো জায়গায় ছোপ, কোনো জায়গায় লাগা, সব কিন্তু লাগার দাগ, আচ্ছা আচ্ছা। মানে মানে কোনো কিন্তু এমন নয় যে মানে কেটে গেছে বা কিছু, সব হচ্ছে মারার দাগ, মানে মারলে যেমন মানে লাল স্পট পড়ে ওরকম। তো ওগুলো চলছে। দিদা কিন্তু আস্তে আস্তে না সাইকোলজিক্যালি একটু ভয় পেতে শুরু করেছে। একা থাকলেই দিদা, হ্যাঁ এবার তখনকার দিনে তো অত লাইট ফাইটও ছিল না, এবার একা থাকলেই দিদা কি হতো, এবার দেখো বিয়ের পর ওরা 3 বছর ছিল, সেই সময় তো প্রচুর লোকের কাছে নোংরা কথা শুনেছে, তারপরে এইখানে চলে এসে বাচ্চা নিয়ে গেছে। এবার দিদা দেখলো যে না, আমি যদি সেই লোকগুলোর প্রতি রাগ করে বসে থাকি আশেপাশের প্রতিবেশীর ওপর, আমি যা বাড়িতে ভয় পাচ্ছি, আমি কিন্তু থাকতে পারবো না। তো সন্ধে হলেই না দিদা এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি বাবু পিসিকে নিয়ে বসে থাকতো, গিয়ে যাতে নিজের বাড়িতে ভয় না পায়। আর দাদুকে তো বলতে পারছে না। এবার একদিন, না দাদু তো বিশ্বাসই করে না। এবার একদিন বলছে দিদা যে এরকম ঠিক শুনতে পেলাম যে দিদার ঘরের মানে যে দুয়ারের যে আওয়াজ হয় না, দেখবে সেই সময় ছিটকিনি লাগানো থাকতো, ঠক করে খুলতো, তো ওরকম একটা জোরে আওয়াজ পেলো। তো একদম পাশের বাড়িতে ছিল, তো দিদা দৌড়াতে দৌড়াতে এসছে, মনে হয় দাদু চলে এসছে তাড়াতাড়ি, এই বকা খেলাম বলে। তো এই করতে করতে দৌড়াতে দৌড়াতে এসছে, এসে দেখছে হ্যাঁ যে ঘরটা ওদের শোয় সেই ঘরের দরজা খোলা, আর মানে ঘরটা পুরো খোলা। এবার দিদা তাড়াতাড়ি করে কই গো এলে গো করে ঢুকেছে, ঢুকে দেখছে কেউ নেই ঘরে, কেউ নেই, না না দরজা খোলা। এবার দিদা মাথা চুলকাতে চুলকাতে বেরিয়েছে যে কি হলো, দরজাকে খুললো। হ্যাঁ এবার ভাবছে দিদা ফট করে, তখন না মানে এমন একটা জায়গায় ভয় পেয়েছে, দিদা মানে মাথা চুলকাচ্ছে যখন না, তখন দেখছে দিদার হাতের তালার চাবি। ওকে, তার মানে দিদা ওই ঘরটাতে তালা লাগিয়ে গেছিল। ডেফিনেটলি চাবি থাকবে কি করে নয়তো। হ্যাঁ তাহলে দরজাটা খুললো কি করে? দিদা দরজার দিকে এরকম তাকিয়ে হাঁ করে নাকি দাঁড়িয়ে আছে, পেছন থেকে আবার ক্ল্যাপ। আচ্ছা আচ্ছা, খুবই ক্রিপি ব্যাপার এটা, খুবই ক্রিপি। হ্যাঁ হ্যাঁ, মানে খুব ছোট্ট জিনিস, সবাই ভাববে যে কিছুই তো দেখতে পাচ্ছে না, কিছুই হচ্ছে না, কিন্তু একটা সেই সময়কার যুগে যখন যেখানে বাড়িতে লাইট মানে ইলেকট্রিসিটি সেইভাবে নেই, সেইভাবে অবস্থায় এরকম একটা আওয়াজ পাওয়া, একটা মানুষ যে তার কয়েক মাসের বাচ্চা নিয়ে আছে, সেটা একমাত্র সেই জানে যে সে কি ফেস করছে, তার উপরে পুরো একা এবং একা। এবং তখন আজকালকার মেয়ে আমরা অনেক বেশি সাহসী, তখনকার মেয়েরা তো এত সাহসী ছিল না, ওরা তো অনেক বেশি ডিপেন্ডেন্ট ছিল। দিদা আবার ঠাকুর ঘরে গিয়ে বসেছে। এবার ঠাকুর ঘরে গিয়ে না ও বসে ও সামনের দিকে তাকিয়ে আছে যে কখন দাদু আসবে। কৌস্তব তুমি বিশ্বাস করবে না, ছোট দিদা বলেছিল ওই যে সেই চকচকে শাড়ি দেখেছে না, ওই চকচকে শাড়িটা একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে, ও কিন্তু কোনো মুখ দেখতে পাচ্ছে না, ঠাকুর ঘরে বসেই দেখতে পাচ্ছে পুরো বিষয়টা। হুম 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 হুম। আরে বাবা রে,
ও তো ঠাকুরঘর তারপর? থেকে আর বেরোচ্ছে না, ও তো ওখানে বসেই আছে, কিন্তু ও দেখতে পাচ্ছে। কিন্তু দিদা জিনিসটা ঠাকুর ঘরে ঢুকতে পারছে না। না 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 না, ওই উঠোনের যে অংশটা, ওই অংশতে ওরকম ইয়ে করে মানে হেঁটে হেঁটে বেড়াচ্ছে। আচ্ছা এবার আচ্ছা। দিদা ওখানে বসে আর বেরোচ্ছে না ওখান থেকে। দাদু যখন এসেছে, দিদা দেখছে যে ওইটা এরকম পার হচ্ছে, দাদু ঢুকছে। দিদা ঠাকুর ঘরে বসে, তুমি এবার সিনটা ইমাজিন করো, দাদু ঢুকছে, দিদা ঠাকুর ঘরে বসে ওই জিনিসটা পার হচ্ছে। দিদা মানে বাইবিশে বলেছে যে মামা তুই বিশ্বাস করবি না, তোর বাবা ওই জিনিসটাকে ভেতর থেকে পেরিয়ে চলে এলো। শাড়ির যে আছে তাকে হুম পেরিয়ে চলে এলো। হুম মানে দাদু এমন ভাবে পেরিয়ে এলো যেন কিছু নেই ওখানে। ওকে 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 ওকে। দিদা আর ওই বাড়ি থাকবে না, কান্নাকাটি, আমাকে বাপের বাড়ি রেখে এসো দরকার পড়লে, আমি থাকবো না এখানে মেয়ে নিয়ে। আবার দাদু কি করলো, মানে সেদিন দিদা মানে একদম মানে ছেড়ে দিয়েছে যে আমি আর থাকবোই না, মানে যাই করে না আমি থাকবো না, হয় তুমি আমাকে বাপের বাড়ি দিয়ে আসো, নয় তুমি আমাকে অন্য জায়গায় দিয়ে আসো, আমি থাকবো না এখানে। কারণ আমি আজকে যা স্বচক্ষে দেখে নিয়েছি, আমি আর থাকতে পারবো না। তো দিদা কি করে, দাদু কি করে, এই অশান্তি ঘ্যান ঘ্যানানি, আর সেই সময়কার লোক তো ধরো এত মায়া মমতাও ছিল না, ও দিদাকে আর বাই পিসিকে নিয়ে আবার রামপুরহাটে এসে রেখে চলে যায় নিজে। আচ্ছা। থাক তোরা এখানে থাক। এবার দাদু ওখানে একা, দাদু যেমন নিজে খাচ্ছে যাচ্ছে, চাকরি করছে আসছে। দাদু একদিন খেয়াল করেছে রাত্রেবেলা শুয়ে আছে দাদুর যে ঘরটা, সে ঘরে তো কি হয়, সেযুগকার মানুষ তো মানে দরজা জানলা খুলে শোয়াটাই বেশি অভ্যেস ছিল, তো শুয়ে আছে। দাদু বলছে যে আমার সব দিকে জানলা খোলা, দরজাটা ভেজানো, দরজাটা রাত্রেবেলায় হঠাৎ করে জল পিপাসা পেয়েছে, খেতে উঠে দেখছি দরজা খোলা। কিন্তু দাদু না তো কেয়ার করেনি, আবার গিয়ে দরজাটা হুড়কো দিয়ে দিয়েছে, ভেবেছে হাওয়াতে খুলেছে, কাঠের দরজা, হুড়কো দিয়ে শুয়েছে। আবার কিছুক্ষণ পরে যখন মানে পেচ্ছাপ পেচ্ছাপ পেয়েছে, উঠবে, উঠে দাদু টলতে 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 পেচ্ছাপ করতে গেছে ঘুমের ঘরে। বাথরুম তো উঠোনের আর এক প্রান্তে থাকবে, বাথরুমও ঘরের সাথে লাগানো যাবে না, সেই সময় নিয়ম ছিল। ঠাকুর ঘর অন্য উঠোনে আছে, মানে উঠোনের একদিকে ঠাকুর ঘর থাকবে, তো অন্যদিকে বাথরুম থাকবে, অনেক দূরে থাকবে, কোনো কিছুই ছিল না তখন, না অ্যাটাচ সেই সময় ছিল না। তো ওরকম দাদু উঠে মানে টলতে 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 বাথরুম অব্দি গেছে, পেচ্ছাপ করছে, করতে করতে দাদুর মানে শুকিয়ে গেছে। করতে করতে শুকিয়ে গেছে? হ্যাঁ, মানে আমি খুব বাজে ল্যাঙ্গুয়েজে বললাম, বাট করতে করতে হ্যাঁ ফেটে গেছে। তার কারণ হচ্ছে দাদু যখন টয়লেটটা করছে, তখন দাদুর ঘুমটা আস্তে করে কেটেছে। তখন দাদু ভাবছে আমি যে হাঁটতে হাঁটতে এলাম, আমি তো দরজা খুললাম না, দরজা তো আমি হুড়কো দিয়েছিলাম। ওকে ওকে ওকে, রিয়েলাইজেশনটা হয়েছে। এতদিন বউকে বিশ্বাস করতেন না, ঠিক আছে, পার কমিউনিস্ট পার নকশাল, ঠিক আছে, নিজের সাথে যখন ঘটেছে তোমার ভাষা অনুযায়ী তখনই শুকিয়ে গেছে। হ্যাঁ, এবং তখন যেটা হয়েছে, উনি তো বুঝতে পারছেন যে কিছু একটা হয়ে গেল, কিন্তু ওই যে ভাঙবে তবু মানে মোচড়াবে তবু ভাঙবে না, না আমি হয়তো ঘুমের ঘরে খুলেছি, আবার ওই মনে করে গিয়ে ঘরে শুয়েছে। উল্টো বললে, ভাঙবে তবু মচকাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো হচ্ছে, আবার গিয়ে শুয়ে পড়েছে, না আমি নিজেই হয়তো খুলেছি। এবার ইন বিটুইন আবার মানে রামপুরহাটে আসে, দিদার সাথে দেখা করে, ওখানে গিয়ে থাকে, এখানে থাকে কিছুদিন। দিদা তো কোনোভাবেই যেতে রাজি নয়, ছোট দিদা। স্বাভাবিক, ওরকম ভাবে একটা বাচ্চাকে নিয়ে একা থাকে,
কোন ভরসায় যাবে? ও ভাবে যাবে না। এবার আমার যে ঠাকুমা, নিজের ঠাকুমা যে আমার, সেও বলছে যে তুই থাক না বাবা, ওকে নিয়ে যাস না। এবার দাদু বলছে দেখো আমি ও এখানে থাকছে, আমার কোনো অসুবিধা নেই, তো আমি এতদিন মানে কাজ বাজ করে এসে আমি বাড়িতে দুমুঠো খাবার পাচ্ছি না, নিজে রোজ ফুটিয়ে খাবার খাচ্ছি, এটা আমারও তো কষ্ট হচ্ছে। মানে তোমার দাদু ভাই বলছেন এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সে তো ওখানে একা আছে, বউ নিয়ে যেতে চাইছে, বউ তো যেতে চাইছে না। এবার বউ তো ভয় পেয়েছে, এবার ও কিন্তু তখন একটাও ভাবছে না যে আমিও তো নিজেও তো ভয় পেয়েছি একদিন, ও তো নিজেও ভয় পেয়েছে পুরো, সেটা চেপেই গেছে। হ্যাঁ, এবার ততদিনে কিন্তু একটু মানে এটা ধরে নাও, আমি তখন কথা বলছি যখন বাবি পিসি প্রায় 1 বছর পার করে গেছে। হ্যাঁ, এবার দিদা খুঁজছে কি যে কোনোভাবে যদি আমাকে না যেতে হয়। আর আমার দাদু ছিল হচ্ছে তার ভাইয়ের থেকেও রাগী। এবার দাদু তখন চিল্লাতে লেগেছে যে মেয়ে মানুষ, সংসার জীবন করতে হবে না? হ্যাঁ, বরের কাছ থেকে এখানে এসে আছো তুমি, তোমার বরের ওখানে অত অসুবিধা হচ্ছে, আমার ভাইটা সকালবেলায় রেধে বেড়ে খেয়ে যাচ্ছে, আবার এসে রেধে বেড়ে খাচ্ছে হাত পুড়িয়ে, তাহলে তাহলে বিয়ে দিয়ে লাভ কি হলো আমাদের? তখনকার দিনে যেরকম কথাবার্তা হতো। এবার যেখানে এখনকার দিনে অনেকে এরকম কথাবার্তা বলেন। তো এবার যেটা কি হয় যে বাড়ির 2 পুরুষ যারাই সংসার চালাচ্ছে তারাই যখন এরকম ভাবে দিদাকেই দোষী প্রমাণ করছে, তো দিদা বলছে ঠিক আছে তাহলে আমাকে 2 দিন সময় দাও, আমি যাবো, তাই বলেছে। এবার সেই করতে করতে দিদা কিন্তু আরো ঘেনিয়ে ঘুনিয়ে মাঝখানে কাঠি দিয়েছে। হ্যাঁ, সেই করতে করতে প্রসাদ কাকা পেটে এসছে, মানে বাবি পিসির পরের জন। আচ্ছা আচ্ছা। এবার দিদা ওই পেটে এসছে, কিন্তু এত দিদা ওখানে থেকে একটা ডিলে করে দিয়েছে না, তারপরে না যে বাচ্চাটা এখানে হইয়ে যাব বাবি পিসির মতো, সেই জিনিসটা আর পারেনি। ওকে ওই পেটে বাচ্চা নিয়ে বাবি পিসিকে নিয়ে ওখানে যেতে হয়েছে। তো দিদা কি করতো, যেই মানে সূর্য ডুবতো সেই দিদা ঠাকুর ঘরে বসে থাকতো। আচ্ছা আচ্ছা, খুবই প্যাথেটিক ব্যাপার কিন্তু এটা। হ্যাঁ, মানে এটা শুনতে খুব মানে নর্মাল লাগলেও একটা মানুষ দিনের পর দিন সূর্য গড়ালো আর গিয়ে একটা ঠাকুর ঘরে গিয়ে বসে আছে, না মানে টয়লেট যাচ্ছে না কোথাও যাচ্ছে যতক্ষণ না দাদু আসছে, এটা যে কতটা প্যাথেটিক এটা যে আছে সে জানে। মানে তুমি কনস্ট্যান্ট একটা ভয়ের মধ্যে রয়েছো, ফ্রিলি কোথাও যাওয়া আসা করছো না, মানে এটা যে কত বড় অ্যাংজাইটি, মানে যাদের সাথে হয়েছে তারা ভালো রকম ভাবে বুঝতে পারবে। একদম একদম। এবার যেটা হলো যে প্রসাদ কাকা পেটে, তো আস্তে আস্তে মানে দিদার প্রেগন্যান্সিটাও এগোচ্ছে। এরম সময়তে যেটা হয় যে দিদার না খুব ক্লান্ত লাগতে শুরু করলো, খুব স্বাভাবিক। তো তারপর থেকে যেরকম হতো কি যে দিদা ওই ঠাকুর ঘরে গিয়ে না ঘুমিয়ে পড়তো। এবার ভাবছে এই বাচ্চা মেয়েকে নিয়ে, এবার দেখো ততদিনে তো বাবি পিসি হামাগুড়ি দিতে শিখে গেছে। আগে কি হতো, কোলে জাপটে মেয়েটাকে নিয়ে শুয়ে থাকতো, এখন নিজে নিজে যেখানে ইচ্ছে চলে যাচ্ছে, এখন নিজে নিজে চলে যাচ্ছে। দেখা গেল দিদা হয়তো ঘুমিয়ে গেছে, বাবি পিসি শ্বশুর করে বেরিয়ে যাবে, দিদা সেই রিস্কটা নিতে পারছে না। ভাবছে ঠাকুর ঘরে আমি থাকলে তো আমি সেফ, তোমার মেয়ে যদি আমি ঘুমিয়ে যাওয়ার পর টুকটুক করে বেরিয়ে যায়, তো বুঝতে পারছি বাবি পিসিকে কি করতো, ওই যে 8 পৌড়ে শাড়ি পরতো, তো 8 পৌড়ে শাড়ির যে মানে আঁচল, সেই খুঁটি দিয়ে বাবি পিসির পা বেঁধে রাখতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার যেদিনের ঘটনা বলছি সেদিন ওরকম রাত্রেবেলা ওরকম ঠাকুর ঘরে শুয়ে শুয়ে ওরা শুয়ে গেছে, দিদা ঘুমিয়ে গেছে। হঠাৎ করে দিদা দেখছে যে দিদাকে শাড়িতে টান পড়ছে। শাড়িটা বাঁধা ছিল তো, শাড়িতে টান পড়ছে। দিদা কি ভেবেছে দাদু এসছে, হয়তো দাদু ডাকছে। তো দিদা ঘুমের ঘরে হালকা চোখ খুলে দেখেছে যে না তো কেউ আসেনি, আবার চোখটা হালকা করে বন্ধ করেছে, তারপর একটা হ্যাঁচকা টান লেগেছে। দিদা হ্যাঁচকা টান লাগাতে দিদা যখন চোখ খুলে উঠে বসেছে, তখন দিদা দেখছে দিদার গায়ে কাপড়টা জাস্ট মানে একটু লেগে আছে, মানে কোন রকমের কোমরে লেগে আছে।
বাবি পিসি মাটি থেকে 3 ফুট উপরে এরম ভাবে কাউরি কোলে চেপে থাকার মতো। কি বলছো? হুম। সিরিয়াসলি? হুম। সাংঘাতিক ব্যাপার এটা। ওই তারপর? দেখে দিদা অজ্ঞান হয়ে যায়। হুম। দাদু এসে যখন দিদাকে পায় তখন দিদা অজ্ঞান, বাবি পিসির পায়ে ওরকম খুঁটো বাঁধা, বাবি পিসি দিদার পাশে বসে বসে কাঁদছে। হুম। হুম। দাদু বুঝতে পারে যে না এইভাবে হবে না। দাদু বুঝতে পারে যে ও ভয় পেয়েছে, না আনন্যাচারাল জিনিস যে কিছু হয়েছে সেটা কিন্তু ভাবেনি, ভাবছে যে অন্ধকারেও ভয় পাচ্ছে। বাট ভয় পাচ্ছে এটা মেনে নিয়েছে পুরোপুরি। হ্যাঁ হ্যাঁ, যে ভয় পাচ্ছে ও। না অজ্ঞান হয়ে গেছে যতই হোক একটা ধরে নাও, যখন এসছে ধরে নাও, তার ধরে নাও অজ্ঞান হওয়া অবস্থাতেই হয়তো ঘন্টা 2-3 পরেই ছিল। হ্যাঁ, এবার দাদুরা তখন ইলেকট্রিসিটির ব্যবস্থা করেছে, যে বাড়িতে ইলেকট্রিক আনবো। তো ইলেকট্রিকের মানে সেই সময় ইলেকট্রিক কিন্তু ওরকম সহজেই লোকে কিন্তু অ্যাক্সেস করতো না, মানে করা যেত কিন্তু করতো না। হুম হুম হুম। তো দাদু এই ভয় পাওয়াতে মানে ওটাকে আননেসেসারি খরচা ভাবতো। চলেই যাচ্ছে। তো হ্যাঁ চলে যাচ্ছে তো এইভাবে, মানে ওরা তো এইভাবেই মানুষ হয়েছে, এরকম একটা ব্যাপার। তো ওই ইলেকট্রিসিটি ব্যবস্থা করে আস্তে আস্তে ঘরটাকে একটু ঠিক করতে শুরু করে, মানে পাকা ঘরের দিকে নিয়ে যায়। মানে একটু দেওয়াল দিতে শুরু করে, তারপরে চারিদিকে যেখানে এমনি বেড়া ছিল সেগুলোতে মানে গাঁথনি দিতে শুরু করে। ইন বিটুইন বলে রাখি, আমি একই ইনসিডেন্ট আর মানে বারবার রিপিট করছি না। ক্ল্যাপিং এর আওয়াজ বলো বা ওই মেয়েটাকে তারপরেরও দীর্ঘ 10 বছর দিদা দেখে গেছে। 10 বছর দেখে গেছে এই জিনিসপত্রগুলো? হ্যাঁ হ্যাঁ। মানে ওই শাড়ি পরে কেউ একদিক থেকে আরেক দিকে যাচ্ছে, একদিকে হাততালি দেওয়ার আওয়াজ পাচ্ছ, আরেকদিকেও পাচ্ছ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলো কিন্তু 10 বছর ধরে দিদার সাথে হয়ে গেছে। এবার যেটা হয়েছে একদিন, এই সময় যখনকার কথা আমি তোমাকে বলছি, সেই সময় বাবু পিসি কথা বলতে পারে, প্রসাদ কাকা কথা বলতে পারে, দুজনে বড় হয়ে গেছে। ওদের বাড়ি আস্তে আস্তে ধরে নাও বাবু পিসির ধরে নাও তখন 12-13 বছর বয়স, প্রসাদ কাকারও তখন, যেহেতু ওর থেকে ও 1.5 বছরের ছোট ছিল বাবু পিসির থেকে, ওর ওই 10-11 বয়স। হ্যাঁ, পিঠোপিঠি দুটো ইলেকট্রিসিটি চলে এসছে এবং বাড়ি পাকা হয়ে গেছে, মানে পাকা বাড়ি টিন দেওয়া। এবার একটা কথা বলো, এই যে ইলেকট্রিসিটি চলে এসছে, পাকা বাড়ি হয়ে গেছে, বাট স্টিল এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কারেন্ট আসার পরেও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং সবথেকে বড় ব্যাপার, দাদু কিন্তু মানে তারপরেও দিদার সাথে এরকম অজ্ঞান হয়ে যাওয়া এরকম কেসেস কিন্তু হয়েছে, কিন্তু দাদু কিন্তু কোনোদিনও মানে কোনো আমল দেয়নি এইসব কথাগুলো। আর দিদা কিন্তু এই দীর্ঘ বিয়ের পরের প্রায় 14-15টা বছর এইগুলো নিয়েই আছে এইভাবেই। প্যাথেটিক। তারপর কি হলো? এবার মানে তখন ওরা দুজন যখন বড়, তখনকার একদিনের কথা, দিদা পড়াতে বসেছে দুজনকে। হ্যাঁ, পড়ছে দুইজন, বা পিসি বসে থাকা, দাদুও বসে আছে। হঠাৎ করে দিদা মানে শুনতে পাচ্ছে রান্নাঘরের দিকে আবার ক্ল্যাপ হচ্ছে। মানে ওটা তো তখন মানে এরকম ছিল যে হচ্ছেই, হবেই। হ্যাঁ, তো দিদা ওরকম ক্ল্যাপটা পেয়েছে রান্নাঘরের দিকে। তো পড়াতে কি হয়, সে আবার শুরু হলো এইরকম একটা ব্যাপার। হ্যাঁ, তো যেটা এরকম সেই ক্ল্যাপটা পেয়ে না এরকম ভাবে এরকম করে দাদুর দিকে তাকিয়েছে, দেখছে দাদু না রান্নাঘরের দিকে তাকিয়ে আছে। তার মানে আওয়াজ তো দাদু শুনতে পাই একদম, বাট স্বীকার করে না। দিদা কিন্তু দাদুকে কিচ্ছু বলেনি, কিচ্ছু না, যে তুমি রান্নাঘরের দিকে কেন তাকিয়ে আছো। দিদা দেখছে তো হাতে প্রমাণ পেতে হবে আমাকে, যাতে ও অস্বীকার করার জায়গা না পায়। এক প্রকার দিদার না দাদুর উপর রাগও হয়ে গেছিল, এই যে যন্ত্রণাতে এতদিন ধরে ওকে রেখে দিয়েছে, এটাতে না এক প্রকার দাদুর উপর একটা ক্ষোভ জন্মে গেছিল। তো তারপরে যেটা হয় যে ওরকম পরের দিন ওরকম
একদিন এরকম রাত্রেবেলা দরজা লাগিয়ে শুয়েছে, দরজা খুলে গেছে। দাদু দিদা দেখছে, দাদু টুক করে উঠে খালি দরজাটা হুড়কো দিয়ে আবার চলে এলেন। বুঝতে পারছো, এই ধরনের ঘটনা কিন্তু হচ্ছে। এবার যেটা হচ্ছে যে মানে এরকম ভাবে চলতে চলতে তখন মানে বাবি পিসিদের না খুব তাড়াতাড়ি বিয়ে হয়েছিল। মানে আমার পিসিদেরও কিন্তু অত তাড়াতাড়ি বিয়ে হয়নি, আমার পিসিদেরও একটু বয়সে বিয়ে হয়েছে। বাবি পিসির যখন মনে হয় 16 কি 17 তখন বিয়ে ঠিক হয়। তো বাবি পিসির বিয়ে হবে, দেখতে সুন্দর মহিলা, বাড়িতে ধরো ততদিনে ভালো পাকা বাড়ি হয়ে গেছে, সবই আছে। কোনো ছেলের বাবি পিসিকে যে দেখতে আসছে, পছন্দ হচ্ছে, তো বিয়ে আর কোনো কারণে এগোচ্ছে না। বুঝতে পেরেছো? মানে বিয়ে আর হচ্ছে না। আর দিদা চাইছিল কি যে যত তাড়াতাড়ি আমার মেয়ের বিয়ে হয়ে যায় তত ভালো, এই বাড়ির থেকে মানে যত তাড়াতাড়ি এরা বিদেয়ী হয়। বাবি পিসিও কি ভয় পেত যখন ছোটবেলায় ওই বাড়িতে থাকতো? না না, বলছি শোনো। তো হচ্ছে ইয়ে হয়, বলে বিয়ে হচ্ছে না। এবার কিছুটা ধরো সেই সময় কি হতো, বিয়ে না হলে মারাও কিন্তু মেয়েদের দোষ দিত। কি করে থাকিস, একটু ভালো করে থাকবি তবে না গিয়ে ছেলেদের পছন্দ হবে, দেখতে আসছে, দেখছে নিয়ে কথাই করছে না, এইসব। হ্যাঁ, দিয়ে দেখছে বাবি ওরকম একদিন ঘরে অশান্তি হতে হতে দিদা মনে হয় বসে 2 থাপ্পড় মেরেছে। এবার বাবি পিসি নিজের এক্সপিরিয়েন্স বলছে ওরকম 2 থাপ্পড় মারলো। আমি তো কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলাম, পিছন পাশের বাড়ির এক কাকিমা আছে, ওর সাথে গিয়ে গল্প করছি। তুমি বিশ্বাস করবে না, বাবি পিসির যখন 4 বছর বয়স তখন থেকে এই 16 বছর বয়স অব্দি বাবি পিসি পাশের বাড়ির এক কাকিমার সাথে কথা বলে, যে কাকিমার কোনো এক্সিস্টেন্সই নেই। কি? তুমি হোয়াটসঅ্যাপে আছো এখন? আমি জাস্ট আমার হাতের ফটো পাঠাবো একটা, ঠিক আছে? আমার লোম ফোম পুরো দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, আছি, হোয়াটসঅ্যাপে আছি। যে মানে পিসি পাশের বাড়ির কাকিমার সাথে কথা বলে, যার কোনো এক্সিস্টেন্স নেই। আমি এটা কেন বলছি আমার গা হাত পায়ের লোম দাঁড়িয়ে গেল, আমি ঘটনাটা যখন শুনছি, ঘটনাটা শোনার সময় তো তুমি মনে মনে একটা ইমাজিনেশন নাও যে এরকম এরকম এরকমটা হচ্ছে, বাড়ির পজিশন এরকম, বাথরুমে দিকে, মন্দিরে দিকে। এবার আমার একটা জিনিস মনে হচ্ছিল, বর্ধমানের যে জায়গার কথা বলছো আর যে সময়ের কথা বলছো, যদি ফাঁকা জমি থাকে, পাশে যদি কোনো বাড়িও থাকে, পাশে তো বাড়ি থাকাটা খুব একটা পসিবল নয়, হয়তো আর একটু দূরে থাকবে। আমার এটাই মনে হয়েছে। তুমি যখন বললে একজন কাকিমার বাড়িতে গিয়ে ছোটবেলা থেকে গল্প করতো, কাকিমা কোত্থেকে এলো, ঠিক আছে, এটা আমার স্ট্রাইক করেছে। তারপরে তুমি যখন বললে যে এনার কোনো এক্সিস্টেন্স নেই, তখন আমাকে হিট করলো ব্যাপারটা বাজেভাবে। এবার আমার বাবারা এদিকে তখন হচ্ছে মানে 7 জনের মধ্যে কিন্তু 5 জন হয়ে গেছে। যখন বাবি পিসিকে দিদা ওই মারার পরে মেয়ে আমার বেরিয়ে গেল, কোথায় গিয়ে দেখি কি করছে, পিছন পিছন গিয়ে দৌড়ে দেখেছে ওই যে যেখানে ওদের ওই পুরনো বাড়িটা মাঝখানে ছিল না, যে বাড়িটা ভেঙে ওরা বাড়ি করেছিল, সেই বাড়িটার বাথরুম যেখানে ছিল একদম ডেড এন্ডে, ওই বাথরুমের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবি পিসি কথা বলছে একা একা। মানে প্রপার্টিটা অনেকটাই বড় ছিল, তার মানে অনেকটা বড়। মানে ধরে নাও আমি যখন গিয়েছি তখন হয়তো মানে আমি বর্ধমানে যখন ওই বাড়িতে গেছি তখন ওই বাড়ি কিন্তু পাকা দোতলা বাড়ি। আচ্ছা। প্রসাদ কাকার বিয়েতে যখন গেছি তখন পাকা দোতলা বাড়ি, ঠিক আছে। এবং তখনই ওই বাড়িটা প্রায় 10.5 কাঠা 11 কাঠা জায়গা। তার মধ্যে ধরো কিছু প্রপার্টি, হ্যাঁ মানে কিছু প্রপার্টি তো ধরো দাদু মানে বিয়ে দেওয়া, মেয়ের বিয়ে দেওয়া, এতে দেওয়া, তাতে বিক্রিও করেছে। মানে যখন কিনেছিল তখন কিন্তু প্রায় ধরে নাও 14-15 কাঠা কিনেছিল, মানে 1 বিঘে 1.5 বিঘে জমি কিনেছিল।
তার উপরে বাড়ি, ওরকম ফাঁকা জায়গায় হ্যাঁ হ্যাঁ। কথা বলছে, তারপর এবার কথা বলছে, দিদা ওকে হুমকানি দিয়ে, কি রে কি করছিস? না আমি যাব না, তুমি আমাকে মারলা, তুমি আমাকে মারলা, আমার বিয়ে হয়ে গেলে আমি বাঁচি, যাব না। কাকিমা বলো, তুমি বলো, মাকে বলো, এভাবে মারছে আমাকে সবসময়, আমার কি দোষ কাকিমা বলো। দিদা স্টান্ট, কোন কাকিমা, কোথায় কাকিমা? ভাবি পিসিকে হিজড়াতে হিজড়াতে নিয়ে এসে ঠাকুর ঘরে যখন ঢুকিয়েছে, ঠাকুর ঘরে ঢুকিয়ে বলছে, বল কি দেখেছিস? তো বলছে পাশে বাড়ি কাকিমা। বলছে কোথায় পাশে বাড়ি কাকিমা? বলছে ওই তো ওই দিক থেকে আসে, প্রত্যেকদিন সন্ধ্যাবেলা আসে, আমার সাথে দেখা করে যায়, আবার যাওয়ার সময়ও দেখা করে যায়। ভগবান। তো বলছে কবে 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 দেখা করে? সেই তো ছোট্ট থেকে দেখা করে, আগে আমাকে কোলে নিত, খেলা করতো। কি বলছো? বাবি পিসি ওকে কেন চিনতো মনে আছে? দিদার আঁচল থেকে টান মেরে কোলে তুলেছিল। একদম ছোট থেকেই তো, তার মানে একদম ছোট থেকে বাবি পিসি ওকে দেখতো। দিদা পরের দিন কি করলো, সকালবেলা উঠে কোনো রিয়াকশন নেই, মানে সেরকম যে দাদুকে ভয় পেয়েছি বলবে বা বাবি পিসি এগুলো দেখেছে বলবে, কিচ্ছু নেই। মেয়েকে ছেলেকে নিল আবার ব্যাক টু রামপুরহাট, এবং ওখান থেকে কয়েক মাসের মধ্যে দেখে বাবি পিসির বিয়ে দিয়ে দেওয়া হলো। বুঝতে পেরেছ? মানে ওখানে বাচ্চাও হয়নি, ওখানে কারোর বিয়েও হলো না? না, আমি এটা বলতাম কিন্তু তুমি এটা বুঝে গেলে। অবভিয়াসলি, হ্যাঁ। তারপর হলো, এবার তো বাড়িতে প্রসাদ কাকা, দিদা আর দাদু। একদিন খেয়াল করছে প্রসাদ কাকা সিমিলার ভাবে গল্প করছে। মানে রামপুরহাট থেকে ফিরে আসার পরের ঘটনা? হ্যাঁ হ্যাঁ, বাবি পিসির বিয়ে হয়ে যাওয়ার পর। হ্যাঁ, তারপর বাড়িতে তিনজন, তো প্রসাদ কাকা ওই সিমিলার ভাবে গল্প করছে। দিদা বুঝে গেল যে এই বাড়িতে কিছু আছে, এবং প্রসাদ কাকাকেও সেম জিজ্ঞেস করলো, কার সাথে কথা বলছিস? ওই তো পাশে বাড়ি কাম্মা। ও আর একটু আদো আদো কথা বলতো। প্রসাদ কাকা একটু ছোট থেকেই না একটু মানসিক ভাবে একটু অ্যাবনর্মাল ছিল। মানে অ্যাবনর্মাল ঠিক নয়, মানে মনে হতো যেন যতটা বয়স উনি ততটা ম্যাচিওর নয়। তো আদো আদো কথা বলতো, বড় তো তোতলা কথা বলতো। তো পাশে বাড়ি কাম্মা, তাই করছে। পাশের বাড়ির কাম্মা যে কে সে তো দিদা জানে, বুঝে গেছে। আর এখানে আমি আরো একটা কথা বলবো, তুমি বলে নাও তারপর। না বলো বলো বলো। বেসিক্যালি আমার যেটা মনে হচ্ছে, বাবি পিসি এই বাড়িতে জন্মায়নি, ঠিক আছে? না, প্রসাদ কাকা ওই বাড়িতে জন্মায়নি। কিন্তু যখন প্রেগনেন্সি চলছে, প্রসাদ কাকা পেটে এসেছে, ঠিক আছে? তারপর তোমার তখন রামপুরহাট থেকে এখানে চলে এলো, প্রেগনেন্সি টাইমে এই বাড়িটাতে থাকলো। আমার মনে হচ্ছে তার জন্য হয়তো এরকম কিছু একটা প্রবলেম হতে পারে, এফেক্ট করেছে ওটা, যেটা নেগেটিভ যে ব্যাপারটা সেটা এর মধ্যে ইনকর্পোরেটেড হয়ে গেছে, তাই জন্য এরকম হয়তো একটা প্রবলেম দেখা গেছে ওনার মধ্যে, তাই না? একদম একদম একদম, মানে আমারও তাই মনে হয়েছে শুনে। এবার দিদা কিন্তু আর প্রসাদ কাকাকে ঘাঁটায়নি, কারণ দিদা জানে যে কি বলতে চাইছে। কিন্তু তুমি একটা জিনিস ভাবো, এইভাবে 20টা বছর কেটে গেল, প্রসাদ কাকা বড় হয়ে গেল, দাদু কিন্তু স্বীকার করলো না যে ওই বাড়িতে কিছু আছে, এবং না ওই বাড়ি ছাড়লো। মানে এখনকার দিনের মেয়ে হলে ডিভোর্স দিয়ে চলে আসতো অনেক আগে, অনেক আগে। এবার তোমাকে বলি, যেখান থেকে আমি ওই বাড়ি গেছি, মানে তুমিও গেছো ওই বাড়িতে, এন্ড তোমার কি ফিল হয়েছিল? না না, আমি বলি তোমাকে, প্রসাদ কাকার বিয়ে যখন তখন আমার বয়স হচ্ছে 4 বছর 4.5 বছর। হ্যাঁ,
এবার প্রসাদ কাকার বিয়ে কিন্তু ওই বাড়ির থেকে দেওয়া হয়নি, জানো তো। ওই বাড়িতে অত জায়গা যেখানে প্যান্ডেল করে ভরিয়ে দেওয়া যাবে, প্রসাদ কাকার বিয়ে কিন্তু ওই পাশে একটা ছোট্ট বাড়ি ভাড়া করে দেওয়া হয়। হ্যাঁ, ওই বাড়ি থেকে দেওয়া হয়নি, ওই বাড়ির থেকে দেওয়া হয়নি। এত এবার বড় বাড়ি। রামপুরহাট থেকে তো আমরা গিয়েছি সবাই। হ্যাঁ, আমি গেছি, বাবা মা, আমার কাকা, দাদুরা, ঠিক আছে, আমার পিসিরা, সবাই, জেঠুরা, সবাই। মানে তখনকার দিনে গাড়ি ভাড়া করে কোথাও যাওয়া হচ্ছে মানে বিশালই ব্যাপার ছিল, আনন্দের ব্যাপার ছিল। গাড়ি ভাড়া করে আমরা ঘুরতে যাচ্ছি, ওরকম গেছি। এক্স্যাক্টলি। তো একটা জিনিস জানো তো, আমাকে মা সবসময় বলতো, তুই বর্ধমান গেছিলি, আমাদেরকে একটা ঘরে শুতে দিয়েছিল ওদের বাড়িতে, তোর কি জ্বর হয়েছিল, সেই শেষে তোর বাবা রেগে গিয়ে চলে এসছে, তোকে একটা বাঁদরের বাচ্চা কিনে দিয়েছিল, সেই বাঁদরের বাচ্চা এখনো আমার কাছে আছে, আমি রামপুরহাটে গেলে তোমাকে দেখাবো। মানে না সেটা হচ্ছে ওই এরকম হাত দিয়ে না, হাতে স্টিকার মতো আছে, হাত দিয়ে ঝোলে। তো ওইটা আমার এর জন্য মনে আছে যে একটা কালো রঙের বাদুর আমি কিনেছিলাম। এবার পিসি আমাকে বলছে, তোর মনে আছে তুই প্রসাদ কাকার বিয়েতে এসেছিলি, তোরা মাঝরাতে বাড়ির থেকে চলে গেলি, কেন গেছিলি, তোর বাবাকে কখনো বড় হয়ে জিজ্ঞেস করেছিস? তোমার বয়স কত যখন গেছিলে তুমি? 3.5-4 বছর হবে। অনেক ছোট তুমি তখন, অনেক ছোট। হ্যাঁ, মানে আমার মনে আছে, বাঁদরটা যেহেতু কেনা হয়েছিল, বাঁদর কেনাটাই মনে আছে আমার। আমি ফার্স্টে যখন শুনলাম তুমি বললে যে একটা বাদরের বাচ্চা কিনেছিলাম, বাদরের বাচ্চাটা এখনো রয়েছে, আমি বললাম বাদরের বাচ্চা তো বড় হয়ে তার নাতিপুতি। না, আমি তোমাকে ছবি পাঠাবো। আমার মা তো এখন বলে যে তোর বাচ্চা হলে বাদরের বাচ্চাটা আগে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এবার হচ্ছে আমাকে বলছে, তুই জিজ্ঞেস করেছিলি কখনো তোর বাবাকে? আমার না, তো আমার তো জ্বর হয়েছিল। আমার বাবা কি কাজ করেছে শোনো, বিয়ে মিটছে ওদিকে, ওখানে তো বিয়ে রাত্রে লগ্ন ছিল, আমার বাবা মা পিসিরা সবাই কি করেছে, এই বাড়ি মানে দাদুদের বাড়ি এসে ছিল। আচ্ছা, ঠিক আছে, রাত্রে বেলায় নাকি আমি ভয় পেয়ে পেয়ে কেঁদে উঠেছি, আর আমার প্রচন্ড জ্বর। বাবা নাকি মাঝ রাত্রে 1:30 না 2টোর সময় পিসিদেরকে নিয়ে, মাকে নিয়ে, আমাকে নিয়ে বেরিয়ে গিয়ে হোটেলে থেকেছে। আর ওই জ্বরের টাইমেই সকালবেলা উঠে আমি বাদুরের বাচ্চা কিনেছিলাম। আচ্ছা। এবং সব থেকে বড় ব্যাপার, যেখানে আমার বাবা খুব ঘুরতে যেতে পছন্দ করতো, আমরা কিন্তু ওই একবারই বর্ধমান গেছি। আমি কিন্তু আমার হোল লাইফে আর কোনোদিন বর্ধমান যাইনি। ওই 3.5 বছর বয়সে? হ্যাঁ। হলো, এবার হচ্ছে আমার দাদু মারা গেছে, ছোট দাদু মারা গেল। হ্যাঁ, দাদুর ভাই মারা গেল? হ্যাঁ, দাদু ভাই মারা, মানে ওই বাড়িতেই মারা গেছেন? ওই বাড়িতেই মারা গেছে। রোগ হয়ে মারা গেছে, এমন নয় যে অস্বাভাবিক কিছু মারা গেছে, রোগ হয়ে মারা গেছে। ছোট দাদু মারা যাওয়ার সময় বাবি পিসিকে বলেছিল যে এই বাড়ি আসিস না। মানে সারাটা জীবন নিজে এই বাড়িতে কাটালো, এখানেই তার মৃত্যু বলে গেল যে এই বাড়ি আর আসিস না, পরে যদি কখনো হয়, সবাই আমরা না থাকার পরে বাড়ি বেচে দিস, এই বাড়ি আসিস না। মানে একটা লোক কিভাবে সারা জীবন একটা বিষয় চেপে গেল, আমি সেটাই ভাবছি জাস্ট। একদম। ছোট দাদু মারা যাওয়ার বছর 2 বাদে ছোট দিদা মারা গেল। ছোট দিদার মারা যাওয়াটা খুব অদ্ভুত মারা গেছিল। ছোট দিদা যখন মারা গেল, ছোট দিদা কিন্তু স্ট্রোক করে মারা গেছিল, কিন্তু ছোট দিদা পড়েছিল, হ্যাঁ, রান্নাঘরের সাইডে, মানে যে দিকটা রান্নাঘর ছিল, ওদের যখন পাকা বাড়িও হয়েছে না, ওই পুরোনো বাড়ির ধাঁচেই পাকা বাড়িটা হয়েছিল। আচ্ছা আচ্ছা। তো রান্নাঘরের যে সাইডটা ছিল, সেই সাইডটাতেই ছোট দিদা মারা গেছিল, কিন্তু পড়ে গিয়ে স্ট্রোক করে ওখানে পড়েই মারা গেছিল। এ কিন্তু ছোট দিদার না, পা হাত পা সব অদ্ভুত রকম বেঁকে পড়েছিল। বেঁকে পড়েছিল? হ্যাঁ। তুমি জানো, মানে ভয় পেয়ে যদি কারো স্ট্রোক করে না, এরকমটা দেখা যায় অনেক ক্ষেত্রে। মানে ধরো খিচুনি হলে যেরকম হয় না, খিচুনি হয়ে গেছে, হাত পা বেঁকে যাচ্ছে, ওরকম বেঁকে মারা গেছিল।
এবার আসি ইন বিটুইন ঘটনাতে। দাদু যখন মারা গেছে তখন কিন্তু প্রসাদ কাকার বিয়ে হয়ে গেছে। দাদু কত বছর বয়সে মারা গেছেন? 80 তো হবেই। 80 না 80 না হলো 70+ এজে মারা গেছে প্রায়। আমি এক্সাক্ট বলতে পারবো না এটা। মানে যখন দাদু আমার যখন 3.5 বছর তখন প্রসাদ কাকার বিয়ে হয়েছে। বিয়ের পরেও কিন্তু প্রসাদ কাকার বউয়ের সাথে শ্বশুর শাশুড়ি নিয়ে ওরা প্রায় বছর 5-6 সংসার করেছে। ঠিক আছে। প্রসাদ কাকার বললাম না ম্যাচুরিটি একটু কম ছিল। আমি যা বুঝতে পারছি তোমার দাদু, মানে আমি যদি হিসাব করি 30 বছর বয়সে বিয়ে, 20 বছর না সেই যুগে 30 বছর 20 বছর বয়সে বিয়ে হতো। 20 বছর বয়সেই ধরছি, 14 বছর পরে মানে ওই 3-4 বছর বয়স। তোমার দাদু ম্যাক্সিমাম যদি বাঁচেন 55 কি 60, যদি হিসাব করে যা মনে হচ্ছে। হতে পারে হ্যাঁ, কারণ বেশি দিন বাঁচেননি। না তারপরেই দিদা বছর 2 বাদে দিদা মারা যায়। দিদা তার মানে আরো কম এজে মারা গেছেন। তখন মানে প্রসাদ কাকা এবং তার বউয়ের সাথে রীতিমতো তোমার মানে দিদা সংসার করেছেন। হ্যাঁ দাদুও থেকেছে। দাদুও প্রায় ধরো 5 বছর থেকেছে, দিদা হয়তো 7 বছর থেকেছে। বুঝতে পেরেছো? বাবি পিসি তো কাটোয়ায় বিয়ে হয়েছে, কাটোয়ায় থাকতো। বাবি পিসি জানো তো ওই যে মানে বাবি পিসির বেবি হতে যেহেতু সমস্যা হচ্ছিল, তো সবাই এটা বলে দিদারও যেহেতু সমস্যা ছিল বাবি পিসিরও সমস্যা ছিল। কিন্তু বাবি পিসি না মানে বাচ্চা হওয়া অব্দি ওই বাড়ি যায়নি, জানো তো। হয়তো দিদার মানা ছিল বা দিদা মানা করে দিয়েছিল। বাবি পিসি বাচ্চা হওয়া অব্দি যায়নি। এবং কৌশিক দা কিন্তু অনেক পরে জন্মেছে, বাবি পিসির বিয়ের অনেক পরে। মানে কৌশিক দা বাবি পিসি কিন্তু আমার বাবার থেকে বড় ছিল বয়সে, কিন্তু কৌশিক দা আমার থেকে হার্ডলি 2-3 বছরের বড় হবে। বুঝতে পারছি। হ্যাঁ, এবার বাবি পিসি মানে প্রসাদ কাকার বউ আছে। এবার না আমরা তখন অদ্ভুত জিনিস শুনতাম। কিরকম? প্রসাদ কাকার বউ নাকি পাগল। হ্যাঁ, এবার আমাদের বাড়িতে ধরো ইন বিটুইন তো আমার দিদিদের বিয়ে হচ্ছে, প্রসাদ কাকার বউ এসেওছে, আমি সামনে থেকে দেখেওছি আমরা সবাই। আমাদের না কোথাও ওকে দেখে পাগল লাগতো না। সবাই বলতো এখানে এলে ভালো থাকা নাটক করে, কিন্তু ও নাকি পাগল, তাই সবাই বলতো। এবার কেন পাগল বলতো? ও নাকি উদ্ভট কাজ করতো, মানে রাগ হলে মারধর করতো, নিজের হাত ব্লেড দিয়ে কেটে দিত, নিজেকে মারধর করতো, নিজের হাত ব্লেড দিয়ে কেটে দিত। শুধু তাই না, প্রসাদ কাকার গায়ের মধ্যে ব্লেড চালিয়ে দিত, দাদুকে মেরেছে, ঠাকুমাকে মেরেছে, হ্যাঁ ছোট দিদাকে মেরেছে, এইসবগুলো না শুনতাম। কিন্তু যখন বিশ্বাস করো আমাদের বাড়িতে এদিকে বিয়ে ফিয়েতে আসতো না, দেখো আমার থেকে তো কত বড় আমার কাকিমা হচ্ছে, কিন্তু দেখতে তো পেতাম শাড়ি টাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে, শাড়ি সুন্দরভাবে পরিপাটি হয়ে। তো একটা পাগল মানুষ মানে আমার কাছে পাগল মানুষের ডেসক্রিপশন কি হবে, করে ঘুরে বেড়াবে এরকম একটা টাইপের। তো ওরকম দেখতাম না, দেখতাম সুন্দর গল্প করছে, সবার সাথে বসে আছে, লোকজন এলে গল্প করছে, মিশছে, কথা বলছে, বাড়িতে পরিবেশন সবই করছে, কিন্তু ওই সবাই বলতো পাগল। মানে সোশ্যাল ছিলেন। হ্যাঁ, মানে আমার মা যেরকম ছিল, আমি আমার মাকে জেঠিকে যেরকম দেখেছি আমি ওকেও তাই দেখেছি। আরে কেউ যদি ওরকম পাগল হয় তার কিছু তো অ্যাবনর্মালিটি সামনেও প্রকাশ পাবে। বুঝতে পারছি বিষয়টা। কিন্তু ওকে বলতো পাগল, মানে যেন মনে হতো পাগলটাও বর্ধমানের বাড়িতেই ছিল খালি। বুঝতে পারছো? তোমার ছোট দিদার কথা মনে পড়ছে আমার এখন, বিয়ের প্রথম। আচ্ছা, তারপর? এবার প্রসাদ কাকার বউয়ের কিন্তু কোনো বাচ্চা হয়নি। ওকে। বিয়ের 15 বছর পরে বাচ্চা তো হচ্ছেই না, কিন্তু জানো তো আমি কোনোদিনও দেখিনি যে আমাদের বাড়ির কোনো প্রোগ্রামে এসছে, ওকে কেউ কোনো কথা শুনিয়েছে বা কিছু। হ্যাঁ, তারপর কি হলো? হ্যাঁ, তো বিয়ের 15 বছর পর বাচ্চা হয়নি, তো প্রসাদ কাকার বউ আত্মহত্যা করে। এবার আত্মহত্যা করার পর যেটা হয় যে ওর কিন্তু কোনো পুলিশ কেস হয়নি, জানো তো।
কেননা ওর কেন? একটা অদ্ভুত হ্যাবিট ছিল ডায়েরি লেখা, হুম হুম এবং গোটা ডায়েরি তো পুলিশ প্রথমে সিজ করে নিয়েছিল। এবার প্রসাদ হুম কাকা হুম। তো সবাই আশেপাশে সবাই জানতো যে প্রসাদ কাকার একটা মেন্টাল প্রবলেম আছে। হুম। এবার সেখানে ওর ডায়েরি যখন, মানে ওর প্রসাদ কাকা ওয়াইফের ডায়েরি যখন পুলিশ সিজ করে, তখন দেখে গোটা ডায়েরি জুড়ে, এই যে 15 বছরের ডায়েরির মধ্যে মনে হয় বছর 5-7 থেকে ডায়েরি পেয়েছিল, এবং আচ্ছা। সব ডায়েরিতে মানে পাতায় পাতায় অদ্ভুত জিনিস লেখা। কিরকম? সেটা হচ্ছে, বাড়িতে ভূত আছে, একটা মহিলা দেখা যায়, আজকে আবার দেখলাম, কখন কিভাবে দেখলাম, কোথায় দেখলাম। আমার প্রথম দিকে ডায়েরিতে না লিখতে হচ্ছে আমার বরের অ্যাফেয়ার আছে, আমার বর একটা মহিলার সাথে কথা বলে। আচ্ছা, ওকে ওকে, হ্যাঁ। হ্যাঁ, ছাদে হুম। গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে, বাইরের গলিতে কথা বলে, পেছনের বাগানে কথা বলে, এইসব। এবং তারপরে পরবর্তীকালের ডায়েরিতে দেখা গেছে ভূত আছে, ভূত আছে, ভূত আছে, ভূত আছে। তো পুলিশও বুঝতে পারে যে এনার হয়তো সাইকোলজিক্যাল প্রবলেম ছিল। এই ডিটেলিং গুলো কিন্তু আমি জানতাম না। আমি কেন, আমার বাড়ির কেউই জানতো না। হয়তো এই রেকর্ডিং থেকে এরা যায়, আমার বাড়ির লোকরা জানবে। মানে ডায়েরির ব্যাপারটা? হ্যাঁ, এগুলো কিন্তু আমি বাই পিসির কাছ থেকে জেনেছি, বুঝেছো? তারপর? এবার বাবি পিসি তো বুঝতে পারছে, বাবি পিসি বলছে তাহলে আমি যেমন বিয়ের আগে অব্দি দেখতাম, তাহলে ভাইও দেখতো, বা ভাই এখনো দেখে। এক্স্যাক্টলি। হ্যাঁ, এবার প্রসাদ কাকাও কিন্তু কিছুদিন পরে এক্সপায়ার করে। মারা গেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে খুবই তাহলে ওই অল্প বাড়ির, বয়সে? হ্যাঁ 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 হ্যাঁ, মানে প্রসাদ কাকার বিয়ে ধরে নাও যদি 32-33 হয়ে থাকে, তাহলে 15 বছর পর যদি মানে কাকিমা মারা যায়, তার 3-4 বছর পর যদি প্রসাদ কাকা মারা যায়, 50-51 তাহলে বছর ওই, বয়সে তো মারা গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। এবার যেটা হলো হচ্ছে, এখনকার জেনারেশনে আসি। হুম। বাড়ি পুরো ফাঁকা, মানে অ্যাবান্ডান পড়ে আছে, কোনো পরিষ্কার পাতি কিচ্ছু হয় না। তোমাকে কৌশিকদার কথা অনেকক্ষণ ধরে বলছি, বাবি পিসির ছেলে। হুম হুম। কৌশিকদা হচ্ছে আমার থেকে বছর 2-3 বড়। তো কৌশিকদা খুব অল্প বয়সে বিয়ে করে নেয়। আসলে কৌশিকদাকে না আমার ঠিক পছন্দ হতো না, মানে আমার পার্সোনাল ওপিনিয়নে বলি। কেননা ছেলেটা, আমার বাড়িতে সবাই হচ্ছে খুব, কি বলতো, আমি দাদা দিদিদেরকে দেখেছি, সবাই খুব পড়াশোনায় ভালো, সবাই খুব লজিক্যাল কথা বলে। আর আউট অফ নোওয়্যার কৌশিকদা করতো হচ্ছে বডি বিল্ডিং। আচ্ছা আচ্ছা। মানে একটা সেই জামার চেন খুলে টুই 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 করে হেঁটে চলে আসতো, মানে আমাদের না ওটা কেমন অদ্ভুত লাগতো। আচ্ছা। এবং আচ্ছা। সেই অদ্ভুতের ব্যাপারটা তো বিয়েও করে তাড়াতাড়ি। ওর যখন 18 বছর না 19 বছর বয়স, তখনও বিয়ে করে। খুবই অল্প বয়সে? হ্যাঁ, এবং পালিয়ে গিয়ে, মানে যেটা আমাদের বাড়ির মানে পুরো হিস্ট্রিতে নাই। হুম হুম। বুঝতে পেরেছো? হুম হুম। এবার বিয়েতে তারপরে একবার আমার মনেও আছে ইভেন, যে ওর বিয়ের টাইমে তখন আমার বাবা মারা গেছে। হ্যাঁ, তখন আমার বাবা মারা গেছে। তো ওর বিয়ের টাইমে তখন মানে ও, আমার বাবা মারা যাওয়ার পরে ওর বিয়ে হয়েছে। তো বিয়ে করে যখন, তখন ওই ওদের নিয়ে এসেছিল যখন বউকে, তখন না নিমন্ত্রণ করেছিল, কিন্তু আমরা কেউ যাইও নি, মানে আমাদের রামপুরহাট থেকে কেউ যায়নি সেরকম ভাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তারপরে শুনছি যে আমার সাথে মাঝে না ফেসবুকে কথাবার্তা হতো, মানে ওই যত রিলেটিভ তো ওই কাছে থাক, কেমন আছো দাদা, ও বলতো তুই কেমন আছিস, সেইটুকুন। তো তারপরে তো এই কথা হলো হচ্ছে এই ফ্যামিলি গ্রুপে সেদিন এই ভিডিও গুলো পাঠানোর পরে আবার, কিন্তু বহু বছর কিন্তু আমরা খুব একটা কন্ট্যাক্ট ওদের সাথে রাখতাম না। মানে বাবি পিসির ছেলের কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেন ওই ছেলেটিকে আমার পার্সোনালি খুব একটা পছন্দ হতো না, এটা আমার পার্সোনাল মানে ইয়ে। হ্যাঁ, তো এবার বিয়ে করলো, বিয়ে করার পরে ও বর্ধমানে, মানে কোনো কাজ বাজ করতো না প্রথম দিকে, বুঝলো তো,
ওই বডি বিল্ডিং করতো আর ওই এবার বাবা মায়ের দায়িত্বে বিয়ে করে নিয়েছে। এবার বউয়ের সাথে সেই ঝগড়াঝাটি এইসব। হ্যাঁ, এবার ও বিয়ের পরে পরে বেশ বছরও ঘোরেনি মনে হয়, কয়েক মাসের মধ্যেই মনে হয় ও কোনো একটা দোকান বা কোনো একটা ছোট কোম্পানি কিছুতে মনে হয় বর্ধমানে কাজ পায়। হ্যাঁ, আচ্ছা, তো বর্ধমানে কাজ পায় বলে কাটোয়া থেকে ও বর্ধমানে শিফট হয় বউ নিয়ে। তো বাবি পিসি কিন্তু ওকে মানা করেছিল, জানো তো, যে তুই ভাড়া করে থাক। এবার ওর মনে হয়েছে কোথাও যে মা হয়তো আমাকে প্রবলেমে ফেলতে চায়, যেহেতু মা বাবার অমতে বিয়ে করেছি, তাই হয়তো বাড়ি থাকতেও আমাকে ভাড়া বাড়িতে থাকতে বলছে, এরম একটা, বুঝলে তো। আমি এত ছোট চাকরি করে কি করে ভাড়া বাড়িতে বউ নিয়ে থাকবো। তো এক প্রকার জেদ করে কিন্তু কৌশিকদা ওই বাড়িতে গিয়ে ওঠে বউ নিয়ে। হ্যাঁ, এবং বউ নিয়ে ওঠার মাসখানেকের মধ্যে ওর বউ আত্মহত্যা করে মারা যায়। সিরিয়াসলি? ওখানে ওঠার 1 মাসের মধ্যে? 1 মাস না, ওই হার্ডলি 2 মাস 3 মাস, মানে ওর বিয়ের বছর ঘুরতে হয়নি ওর বউ মারা গেছে। কিভাবে মারা গেছিল জানো? আত্মহত্যা করেছিল। হ্যাঁ, সেটা তো জানি, লাইক কিভাবে তা বলতে পারবো না, তবে পুড়ে টুড়ে নয়, মানে অন্য কোথাও গিয়েও নয়, ওই বাড়িতে হয় গলায় দড়ি বা এরকম কিছু, মানে হাত ফাত কেটে তো আজকালকার দিনে কেউ মরে না, মনে হয় গলায় দড়ি, সম্ভবত গলায় দড়ি দিয়েছিল। আর যেহেতু সেদিন আমাকে যখন ঘটনাটা বলছিল না, যখন এইভাবে বললো যে তোর বৌদিও ওই বাড়িতে ঢোকার পরে আত্মহত্যা করলো, আমি না সাহস পেলাম না জিজ্ঞাসা করার যে কিভাবে মারা গেছিল, মানে কেমন একটা নিজেরও না খারাপ লাগলো। মানে এটা কতদিন আগের কথা? তাও ধরে নাও ও আমার বাবা মারা যাওয়ার পরে বিয়ে, আমার বাবার মারা যাওয়া হলো হচ্ছে 17 বছর। হ্যাঁ, ও যদি বাবা মারা যাওয়ার কয়েক বছর পরে বিয়ে করে, মানে 15 বছর, 14 বছর আগের ঘটনা। 2010-11 দিকের। হ্যাঁ হ্যাঁ, মানে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, অদ্ভুত ভাবে তোমার ছোট দিদার থেকে স্টার্ট করে ওই বাড়িটা অদ্ভুত ভাবে নিজের দিকে আকর্ষণ করছে, লোকজন থাকতে বাধ্য হচ্ছে, এবং সেখানেই কোনো না কোনো একটা ঘটনা ঘটছে, মানে মিসঅ্যাপ হচ্ছে কিছু একটা। এবং আজ অব্দি বাড়িটা আছে, মাঝে তো বাড়িটা পুরো ফাঁকা পড়েছিল। এবার কৌশিকদার সেকেন্ড ম্যারেজও হয়েছে। এখন আমি যতদূর জানি ওই বাড়িটা হচ্ছে কোনো কিছুতে একটা ভাড়া দেওয়া আছে, যেটা হচ্ছে দিনের বেলা ওই পড়ায় চলে যায়, এরকম হয় না, মানে কোচিং সেন্টার টাইপের। আচ্ছা 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 আচ্ছা, এবার যেটা ঘটনা যে এই বাড়িতে ছিল কি, এটা হচ্ছে সব থেকে মেন। এই বাড়িতে যেটা ছিল সেটা এখনো আছে, এবং সেটা হয়তো আমার মনে হয় না কেউ পারবে ঠিক করতে। কারণ আমার একটাই মনে হচ্ছে পারমিতা, সেটা হচ্ছে যে 50-60 বছর আগে থেকে বা তার আগে থেকে কিছু একটা ওখানে রয়েছে। আমি যাচ্ছি কি ছিল বা না ছিল, আমি সেটাতে যাচ্ছি, বাট যখন এত প্রবলেম হচ্ছে, এত কিছু হচ্ছে, কেউ কখনো কোনো পুজো বা কেউ কখনো মানে কোনো রেমেডি করার চেষ্টা করেনি? না, রেমেডি হয়নি, কিন্তু যখন তো পুজো তো হতো। আমার নিজের ছোট দিদাই তো আধ্যাত্মিক মানুষ ছিল, রোজ পুজো হতো, বাড়িতে ঠাকুর ঘর ছিল। এবার তুমি জানতে পারলে বুঝতে পারবে যে কিছু কিছু জায়গায় মানে শুধু পুজো করেও কিছু হয় না, জিনিসটা এত পাওয়ারফুল হয়ে যায়। কি ছিল ওখানে? হ্যাঁ, কৌশিকদার ওয়াইফ মারা যাওয়ার পর তখন হয়ে যায় ব্যাপারটা কি বলতো, যে মানে এনাফ ইস এনাফ। কেননা ওই বাড়িতে হিসেব মতো কাউরিরই খুব বেশি আয়ু হচ্ছে না, প্লাস সারা জীবন এরকম থেকে গেছে। কৌশিকদার বউ আত্মহত্যা করলো, প্রসাদ কাকার বউ আত্মহত্যা করলো, প্রসাদ কাকার বউয়ের ডায়েরির পাতায় পাতায় ভূত 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 লেখা ছিল। তখন বাবি পিসি কি করে, যে ঠিক করে একটা টাইমে যে বাড়িটা বেচে দেবো। বুঝতে পেরেছো? বাড়িটা বেচতে গেলে তো বাড়িটার পেপারস লাগবে সব। এবার সমস্ত পেপারস যখন দাদুর আলমারি থেকে খুঁজে বার করা হয়, তখন দেখে, মানে খোঁজে প্রথমে যে মিউটেশন করা আছে কিনা, নিজেদের নামে রেজিস্ট্রি করা আছে কিনা, এইসব দেখতে গিয়ে জানতে পারে যে প্রচুর দিনের ট্যাক্স বাকি
আর হচ্ছে মিউটেশন মনে হয় করতে হবে বা কিছু একটা করতে হবে, এরকম কিছু একটা। তখন যখন ওই মানে বিএলআরও অফিসে যায়, তখন জানতে পারে যে এই প্লটটা যেটা দাদুরা কিনেছিল, আর ওই যে যে মাটির ছোট বাড়িটা ছিল, ওটা যার ছিল সে অ্যাকচুয়ালি আমাদের সমাজে যাকে মানে তৃতীয় লিঙ্গ বলা হয়, তো সেরম একজনের। মানে একজন কিন্নরের বাড়ি ছিল। একদম একদম। এবার আমি তোমাকে ওনার পাস হিস্ট্রিতে আসি। হচ্ছে ওনার কাছ থেকে দাদু আমি একটু কিনেছিল। ইন্টারাপ্ট করছি। যারা যারা শুনছেন তাদের যদি বুঝতে অসুবিধা হয়, আমি এখানে একটু বলে রাখি, তৃতীয় লিঙ্গ বা কিন্নর আমরা যে টার্মটা ইউজ করলাম, ঠিক আছে, অবশ্যই সবাই মানুষ এবং আমার মনে হয় সবাই সমান, সবার মানে বেঁচে থাকার অধিকার রয়েছে। চলিত ভাষায় এনাদেরকে হিজড়ে বলা হয়ে থাকে। আমরা এই টার্মটা ইউজ করছি না, আমরা কিন্নর বা তৃতীয় লিঙ্গের মানুষ হিসেবে এখানে জিনিসটাকে নিয়ে কথাবার্তা বলছি। এবার আমি তোমাকে বলি ব্যাপারটা কি হয়েছিল। তো বাবি পিসি তখন কি করে, যে বুঝতে পারে যে এরকম একজন কিন্নরের বাড়ি ছিল, তো ওই বাড়ি বেচা কেনার সময়তেই তখন বাবি পিসি প্রথম ওদের ওখানে দেখবে প্রত্যেকটা এরিয়াতে না কিন্নারদের একটা করে বাড়ি হয়, যেখানে একজন গুরু থাকে, অনেক কিন্নার ওই বাড়িতে থাকে। তো বাবি পিসি প্রথম ওনাদের সাথেই কন্ট্যাক্ট করে যে আপনাদেরই তো মানে আপনাদের ইয়েরই বাড়ি ছিল, তো আপনারা কি বাড়িটাকে কিনতে চান? কারণ কেউ তো কিনতে চাইছে না, বুঝতে পেরেছো? তখন ওখানে একজন মানে যে গুরু ছিল, সে তখন অ্যাড্রেস শুনে আর ওই মানে কিন্নর মহিলার নাম শুনে তখন বলে যে আপনি একটু দাঁড়ান তো, আমি আমার ঠাকুর মায়ের কাছ থেকে কিছু ঘটনা শুনেছি, সেটা মনে হয় ইনি, ঠিক আছে। দিয়ে তখন জানতে পারে যে যার কি বাড়ি ছিল না, মানে যে মহিলার, সেই মহিলা কিন্তু যখন জন্মেছিল নাকি কোনো ভালো ফ্যামিলিতে ছিল, কিন্তু তখনকার দিনে না এরকম বাচ্চা হলে, এখন দেখো এখন সমাজ অনেক উন্নত, কিন্তু তখন না এরকম বাচ্চা হলে নাকি ছেড়ে দিয়ে চলে যেত। মানে কিন্নরদের যে বাড়িগুলো হয় না, সেই বাড়ির দরজার সামনে ফেলে দিয়ে চলে যেত। তো এই যার কথা আমি বলছি, ওনার মা নাকি ওনাকে অনেক দিন লুকিয়ে রেখেছিল, বুঝতে পেরেছো, দেবে না বলে, মানে সমাজের কাছ থেকে। এবং যেটা হয় যে ও বাড়ির অনেকগুলো বাচ্চার পরের একটা বাচ্চা ছিল, তো ও ছোট থেকে না ওর দিদিদেরকে দেখতো, দিদিদের বিয়ে হওয়া দেখেছে, ঠিক আছে, দিদিদের বাচ্চা হওয়া দেখেছে। এবং সেই জায়গা থেকে যখন একটু বড় হয়েছে, মানে পীরের প্রকাশটা পাচ্ছে, তখন যখন ওর পরিবারের লোক জানতে পারে যে ও আর 5 জনের মতো মানে নর্মাল যেটা আমরা বলি সেটা নয়, তখন ওকে ওর মায়ের কাছ থেকে আলাদা করে ছেড়ে দিয়ে আসে। এবং ওর কিন্তু সেখান থেকে ওই কিন্নারের জীবন, যেটা কষ্টের জীবন, মানে যেটাকে ওরাও ভাবে যে আমরা কোনো পাপ করে এই শাস্তি পাচ্ছি, সেই জীবনে ওকে মানে বাঁচতে হয়। হ্যাঁ, এবার যখন ও আস্তে আস্তে বড় হতে থাকে, তখন না ওর খুব ইচ্ছে হয় যে না ও সংসার করবে, ওরও বাচ্চা হবে, কিন্তু ওদের তো আর এই মানে ইয়েটা ছিল না, মানে এই রাইটসটা ওদেরকে কেউ দিত না। এবার ও তখন নাকি কোনো একটা ছেলের সাথে প্রেম ভালোবাসার সম্পর্ক হয় সেই যুগে, যার জন্য ওকে কিন্তু ওর সম্প্রদায় থেকে যে গুরুর বাড়ি হয় সেখান থেকে ওকে বার করে দেয়, বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং ও তখন ওই সেপারেট হয়ে ওই ছেলেটির সাথে থাকবো বলে এই বাড়িটা জায়গা করে এই বাড়িটা করে, যে ছোট্ট বাড়িটা ছিল। কিন্তু ওই ছেলেটি আলটিমেটলি আর আসেনি। আচ্ছা, মানে চিট করেছিল শেষ মুহূর্তে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার কিছু জিনিস তোমাকে বলে রাখি, সেই সময় কিন্তু মানে তুমি আমি এইভাবেই বলছি, কেউ খারাপভাবে নেবেন না, তৃতীয় লিঙ্গের যে মানুষগুলো হয় তাদের কিন্তু মৃত্যুর পর জীবন আরো ভয়ানক। আচ্ছা। তার কারণ হচ্ছে তুমি কখনো দেখবে না কোনো তৃতীয় লিঙ্গর মানে মৃত্যুর পর তুমি তার মানে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে বা কিছু, তাদের না কিছু অদ্ভুত রেওয়াজে নাকি মানে
পোড়ানো তো তাদেরকে হতো না, তাদেরকে ওই কবর দেওয়া হয়, কিন্তু ওই যে যখন বাড়ির থেকে নিয়ে যায় তখন নাকি কিছু অদ্ভুত নিয়ম থাকে। অদ্ভুত কিছু এবার রিচুয়ালস সেগুলো পালন করা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথম কথা হচ্ছে মধ্যরাত্রে ওদের বডি নিয়ে যাওয়া হয় যাতে লোকে দেখতে না পারে। দ্বিতীয় হচ্ছে ওদের যখন মৃত্যু হয় একমাত্র ওদের সম্প্রদায় ছাড়া অন্য কোনো লোক ওই মানে মৃত্যু যাত্রায় ওর সাথে যেতে পারবে না। হুম। ইভেন অনেক সময় কি হয় যে কেউ কেউ তো স্বইচ্ছায় ওখানে যায়, কিন্তু মারা যাওয়ার পর তার পরিবারের লোককে বডিও দেওয়া হয় না। আচ্ছা। এরকম রিউমার্সও আছে যে ওদেরকে নাকি ঘোড়া বা গাধার পিঠে দড়িতে করে বেঁধে রাস্তায় ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে নিয়ে যাওয়া হয় বডিটাকে। এবং ওদের যে গুরু হয়, সে গুরু মারা যাওয়ার আগে মানে মারা যাওয়ার পরে ওই জুতো চপ্পল দিয়ে নাকি ওই গোটা বডিকে পেটায় যাতে এই বডিতে ও আর ফিরে না আসে। এ বাবা। হ্যাঁ, মানে ওদেরকে এটা বলা হয় যে আমরা কোনো পাপের শাস্তি ভোগ করতে এই পৃথিবীতে এই বডিতে এসেছি, এই বডিতে যেন আমার বডিকে এত কষ্ট দেওয়া হবে যাতে এই বডিতে আমি আর ফিরে না আসি। এবং 2016 আগে এদের পিণ্ডদান বা কোনো রকম সৎকার কিচ্ছু হতো না। 2016-তে প্রথম আইন পাস হয়েছে ওদের পিণ্ডদান হওয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জিনিসগুলো জানতাম না কিন্তু। না না, প্লাস হচ্ছে ওদের যখন ওই যে কবর দিয়ে হয়ে গেল না, তারপরে ওদের যত সম্প্রদায়ের লোক আছে মানে ওই বাড়িতে, তারা সবাই 1 সপ্তাহ উপোস করে আর প্রার্থনা করে যাতে এই বডিতে ওর আর কোনো প্রাণ ফিরে না আসে। একদম ইন্টারনাল সোর্স থেকে খবর পেয়েছো ওটা? এইটা আমি এই মানে ঘটনাটা শোনার পরে জিজ্ঞাসা করেছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার যেটা হয়েছিল এর ক্ষেত্রে, এ যে ওই যে বাড়িটা এ তো এমনিতেই সমাজ থেকে বিতাড়িত ছিল। এ যখন মারা গেছিল তখন কেউ জানে না কিভাবে মারা গেছে, কবে মারা গেছে। যখন প্রচন্ড গন্ধ পেয়ে আশেপাশের কোনো লোক দূর দূরান্ত থেকে গন্ধ পেয়ে গেছে, তখন দেখতে পেয়েছে পুরো বডি গলে পচে গেছে। আচ্ছা। এবং তখন ওদের সম্প্রদায়ের কেউ নাকি যাই অবধি নিয়ে ওর সৎকারের জন্য, মানে যে যে রিচুয়ালস ওদেরও হয় সেটারও কিচ্ছু হয়নি। আচ্ছা। দিয়ে তখন ওই মহিলা মানে আজ যে গুরুর কাছে গেছিল বাবি পিসি, সে বলেছে দেখুন ওই বাড়ি কিছু করাও যাবে না, আর কাউকে না বেচায় আপনাদের জন্য ভালো, কারণ আপনাদের পুরো সংসার শেষ হয়ে গেছে, আপনি জেনে শুনে কেন আর একটা কাউরি সংসার নষ্ট করবেন, তো আপনারা ওই বাড়ি রেখে দিন, ওরকমই আপনাদের পয়সার অভাব না থাকলে রেখে দিন। তো যাই হোক, আর তো বিক্রি বাট্টা কিছুই হয়নি, এখন ওরকমই আছে, কেউ বাড়িটা সারায়ও না, কিছুই না, ওই কোনো কোনো টিচার হয় ভাড়া নেয়, বাচ্চাদেরকে পড়িয়ে চলে যায়, এরকম। মানে ঘটনাটা প্রসেস করতে আমার বেশ কিছুক্ষণ টাইম লাগছে। জাস্ট একটা কথা ভাবো, এই যে পার্টিকুলার যে মানুষটি ছিলেন, ঠিক আছে, মানে কিরকম প্যাথেটিক লাইফ, ছোটবেলা থেকে নর্মাল সংসারে থাকলো, সবকিছুর ফিলিংস সে পেয়েছে, একটা এক্সপেকটেশন তৈরি হয়েছে একদম ছোট থেকে। যদি কিন্নরদের কাছে থাকতেন তাহলে হয়তো মানে এই লাইফের প্রতি এক্সপেকটেশনস আসতো না। না না না, সব এক্সপেকটেশনস নিয়ে তাকে বাড়ি থেকে বার করে দেওয়া হলো, সে এখানে এসে পৌঁছলো। এখানেও কিছুদিন থাকার পর একটা ছেলের সাথে তার সম্পর্ক হয় এবং সে তাকে শেষ মুহূর্তে চিট করে, সমাজ থেকেও বিতাড়িত হলো ওদের। তারপর একা থাকলো, ইভেন একা থাকতে থাকতে একটা মানে একা মারাও গেল। হয়তো উনিও হয়তো শেষ বয়সে পাগল হয়ে গেছিলেন, যার জন্য কিন্তু ছোট দিদা বা প্রসাদ কাকার বউয়ের মধ্যেও পাগলামির লক্ষণ দেখা গেছে। প্রসাদ কাকার বউ ডায়েরিতে লিখেছে প্রসাদ কাকা কাউরির সাথে অ্যাফেয়ার ছিল, প্রেম করত। প্রসাদ কাকা ওই মেয়েটার সাথে যে কথা বলতো, কাকিমা পাশের বাড়ির বৌদিও হয়তো ওটাই দেখতো, কেউ শাড়ি পরা কাউরির সাথে কথা বলছে।
এবং তারপরে যে অনবরত বলে গেছে ভূত আছে ভূত আছে ভূত আছে। এবার এই 15টা বছর তো কাকিমাকে আমরা দেখিনি যে ও কি যন্ত্রণা সহ্য করেছে, বা ও পাগল বলে ওর হয়তো কথা কেউ বিশ্বাসই করেনি। ও হয়তো সবাইকে চিৎকার করে করে এটাই বলেছে যেরকম ছোট ঠাকুমা বলে গেছে। আর এই যে হাততালির শব্দ, এটা তো কিন্নর সমাজের অনেকেই মানে করে থাকেন। এটা তখন ওরা তখন ওরা এটাকে কানেক্ট করতে পেরেছে, তার জন্য হাততালির আওয়াজ আসতো। তারপরে প্রসাদ কাকাকে কোলে তুলেছিল, কিন্নররা বাচ্চা নাচাতো, ও বাচ্চা নাচাতো। সরি, বাবি পিসিকে যখন কোলে তুলেছিল, ভুল বললাম একটু। মানে জাস্ট ভাবো, মানে ওখানে যে এনটিটিটা রয়েছে, ঠিক আছে, মানে সেটা কতটা মারাত্মক। মানে আমার যেটা মনে হয় না, এতগুলো বছর ধরে শান্তি পাইনি, শুভ কাজ হলো না। মানে যে যে জিনিসগুলো ও নিজের জীবনে চাইতো, বিয়ে হওয়া, বাচ্চা হওয়া, কিচ্ছু কিন্তু ওই বাড়ির থেকে হলো না। একদমই কেউ সংসার করতে পারলো না। মানে একটা জিনিস আমি শুনেছি বা জানিও, এই যে ধরো রাস্তায় অনেক সময় কিন্নররা থাকেন, তারা টাকা পয়সা চান, ঠিক আছে, দেখো ওনাদের কাছে কোনো অপশন নেই, ওনাদের জন্য কিছু খুলেই রাখেনি আমাদের সমাজ। না, আমি সেটার জন্য বলছি না। ওনারা যখন ধরো তুমি তাকে কিছু দিলে, ঠিক আছে, সে যখন ভালোবেসে তোমাকে আশীর্বাদ করছে, মানে সেই আশীর্বাদের মানে এত দাম রয়েছে, ঠিক আছে, মানে মন থেকে খুশি হয়ে যদি এরা কিছু তোমাকে ব্লেসিংস দেয়, ঠিক আছে, সেটা তোমার ফলে যাবে। আবার একটা কথা বলবো, বিশ্বাস করবে? বলো বলো। আমি না প্রত্যেকটা শুভ কাজে যাওয়ার আগে আমি কোনো দিন কোনো মানে তৃতীয় লিঙ্গের কাউকে পেলে না, দেখো প্রচুর টাকা তো প্রচুর জায়গায় নষ্ট করেছি, আমরা সবাই করি। আমি কোনো দিন ওই 10-5 টাকার জন্য কোনো দিন দেবো না, ঝগড়া করি না। আমি ওনাদেরকে কিন্তু টাকা দিই, আমি কোনো ভিখারিকে কিন্তু টাকা দিই না, খেতে দিই, কিন্তু আমি ওদেরকে সব সময় টাকা দিই। এবং তার বদলে না আমি সবসময় একটা কয়েন চাই। আমার নিজের পার্সে, আমার বরের পার্সে, সবার পার্সে ওদের টাকা আছে। এবং ওরা আমাকে বলে এটা একটা সাদা কাপড়ে নিয়ে হলুদ মাখিয়ে আর সিঁদুর মাখিয়ে ভরে রেখে দেবে। আরেকটা ঘটনা জানবে? আমরা যখন হানিমুনে যাই, আমরা তো দিল্লি থেকে গেছিলাম, দিল্লি হয়ে তারপরের দিন আমাদের সিমলা যাওয়ার ছিল। তো দিল্লিতে যেদিন ল্যান্ড করি সকালবেলা ওই 9টা-10টার সময় ঢুকে গেছি, তো সেদিন আমাদের দিল্লি সাইট সিন ছিল। তো দিল্লির প্রত্যেকটা ট্রাফিকে না প্রচুর কিন্নর আছে। এবার একটা ট্রাফিক এরকম দাঁড়িয়েছে আর কিন্নর গুলো এসে না গাড়ি পুরো ঘিরে ধরেছে। এবার তখন আমি নতুন নতুন বউ, প্রচুর সিঁদুর পরেছি, শাখা টাখা একদম পরে টোরে, ওরাও বুঝতে পারছে নতুন বউ। হ্যাঁ, নি বলছে হানিমুন হানিমুন তাই করছে। হ্যাঁ, নিয়ে বলছে হ্যাঁ হানিমুন पे आए हैं। দিয়ে বলছে দে দে কুছ দে দে তেরা ভালা হোগা বাচ্চা আয়েগা। এবার আমি না ফট করে ইয়ার্কি মেরে বলেছি दूंगी 500 रुपए दूंगी सबको 100 करके, पर मैं बच्चा लेके जाऊंगी ना। এবং তুমি বিশ্বাস করবে না, আমি কিন্তু হানিমুন থেকে কনসিভ করে এসেছিলাম। আচ্ছা আচ্ছা, মানে আমার যে মিসক্যারেজটা তখন হয়েছিল, আমি কিন্তু হানিমুন থেকে কনসিভ করে এসেছিলাম। আচ্ছা, মানে তুমি এই যে কথাটা বললে, এটা খুবই মানে একটা মানে কি বলবো না, ওদের ইম্পর্টেন্ট কথা। আমি তোমায় বললাম এই কয়েনের যে ব্যাপারটা, মানুষকে কিছু দিলে এই যে ব্লেসিংসটা পাওয়া যায়। তুমি আজকে বলো না, আগের দিন যে আমি ঘটনাটা যখন শেয়ার করলাম, কত মানুষ আমাকে উইশেস দিয়েছে, ভালো বলেছে, আমি এত পজিটিভিটি পেয়েছি না। আমার তো কম প্রবলেম হয়নি এবারও, বলো আমি অপারেশন করতে হলো আমাকে, কিন্তু সব কি সুন্দর, আমি এত মানুষের ভালোবাসায় কিন্তু কাটিয়ে উঠছি। ব্লেসিংসের থেকে বড় কিচ্ছু হয় না। আমি রিসেন্টলি পুরী গেছিলাম, ঠিক আছে। এবার পুরীতে কোনারকের যে টেম্পল রয়েছে, সেই টেম্পল থেকে বেরোচ্ছি, মন্দির থেকে বেরোচ্ছি। এবার আমরা বন্ধুরা ছিলাম, সামনে কিছু কিন্নর ছিলেন। সেই সময় অবভিয়াসলি একটা টেন্ডেন্সি থাকে না, একটু অ্যাভয়েড করে চলে যাব যাতে টাকা না চায় বা কিছু। এবার সবাই চলে গেছে, আমি ফোন দেখতে দেখতে আসলাম, আমাকে তারা মানে আমি তাদের সামনে এসে মানে উপনীত হয়েছি, ঠিক আছে। এবার সেই সময় তারা আমাকে বললো কিছু একটা দাও, এই সেই। এখানে আমি একটা কথা বলি, বাচ্চাদের ধরো কোনো মানুষ তার দরকার রয়েছে, কোনো বাচ্চাকে তুমি তোমার ওয়ালেটটা দেবে, সব থেকে বড় যে নোটটা রয়েছে না, সেটা সেই বাচ্চাটা সেই যার দরকার রয়েছে তাকে দেবে, ভাববে না এত টাকা দিয়ে দেবো বা এত টাকা দিয়ে দেবো। আমার একটা উইয়ার্ড টেন্ডেন্সি আছে পারমিতা, আমি মানি ব্যাগ খুলবো, খুলে আমার মানি ব্যাগের যে নোটটা আমার হাতে উঠবে
সেটা 500 টাকারও হতে পারে, 50 টাকারও হতে পারে, যাই হোক আমি কিন্তু সেটাই তাদেরকে দেবো। মানে খুললাম আমার হাত, আমি দেখি না, হাত দিলাম, যেটা উঠলো আমি সেটাই দিয়ে দিই। এবার দিয়ে দেওয়ার পর মানে এটা আমি কোথাও একটা শুনেছিলাম, ঠিক আছে, আমি বলেছিলাম যে ঠিক আছে আমি দিচ্ছি, অসুবিধা নেই, আপনি শুধু একটা কয়েন কামড়ে আমাকে দিয়ে দেবেন, ঠিক আছে, এটা আমি আমার ওয়ালেটে রাখবো। এবার তুমি সাদা কাপড়ের কথা বলছিলে, ওই যে কয়েনটা রয়েছে না, সেই কয়েনটা একটা গ্রিন কাপড়ে মুড়িয়ে তারপরে ওয়ালেটে রাখতে হয়। কারণ এই যে কিন্নররা রয়েছেন, কিন্নররা হচ্ছেন মানে একটা মানে ক্লিবলিঙ্গের একটা প্রতীক, এবং সবুজটা হচ্ছে বুধের প্রতীক কালারটা, এবং বুধ ও ক্লিবতাটাকেই ডিনোট করে। তো সবুজ কাপড়ে পুরে ওই কয়েনটাকে তুমি যদি রেখে দাও, আমি শুনেছি যে সেটা হচ্ছে যে তোমার অর্থের কখনো কোনো অসুবিধা হবে না। একদম একদম। মানে এটাই হচ্ছে ব্যাপার, তুমি যত মানুষকে হেল্প করবে, যত মানুষকে দেবে, ইউনিভার্স তোমাকে আরো ফিরিয়ে দেবে। এই যে এত ভালো মানে এত ভালো মানে একটা সারাউন্ডিং, এই যে এত মানুষের আমরা ভালোবাসা পাই, এত মানুষ ধরো কিউরিওফাইড শুনছে, কিউরিওফাইডে তোমার ঘটনা শুনছে, আমাকে শুনছে, এই যে মানুষ ভালোবাসেন আমাদেরকে, ঠিক আছে, এটাই কিন্তু সব থেকে বড় পাওয়া, ইউটিউব থেকে বলো বা যাই থেকে বলো। একদমই তাই, মানে এই যে এই মানুষগুলোর জন্যই কিন্তু আমরা তৈরি হয়েছি, ঠিক আছে, আমরা কিচ্ছু নই। আমরা যারা, আমার মনে হয় পার্সোনালি, আমি কারোর হয়ে বলছি না, বাট আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন যেটা, আমরা কেউ কিচ্ছু নই। আমাদের যারা অডিয়েন্স রয়েছে, যারা শ্রোতা বন্ধু রয়েছে, যারা দেখেন আমাদের এই পডকাস্ট, এই ঘোষলি কল রেকর্ডিং, তারাই কিন্তু আলটিমেটলি আমাদের কাছে ভগবান। কারণ তারা রয়েছেন বলেই আমরা রয়েছি, এবং তাদের যখন ব্লেসিংস বা ভালোবাসা থাকে, ঠিক আছে, সেটা যেমন বড় বড় বিপদ কেটে যায়, বড় বড়। একদমই তাই, ব্লেসিংস একটা ম্যানিফেস্টেশন। ভালো তোমার জন্য কেউ ম্যানিফেস্ট করছে, প্রেয়ার করছে, প্রেয়ারের থ্রু দিয়ে তো ম্যানিফেস্টেশন হয়। তো সেই ক্ষেত্রে কি হয়, তোমার লাইফে যদি আসন্ন কোনো বিপদও থাকে, মানুষের ভালোবাসার মাধ্যমে সেটা কেটে যেতে পারে। আর ভালোবাসার মতো বড় জিনিস কিচ্ছু নেই। এই মহিলা যার ঘটনা আমরা আজকে শুনলাম, এই কিন্নর যিনি ছিলেন, তিনিও লাইফে তো বেশি কিছু চাননি, ভালোবাসা চেয়েছিলেন। একদম একদম, বলো। কিন্তু একটা লোনলি ভাবে তিনি মারা গেছেন, এবং তার যে এই মানে না পাওয়াটা, না তুমি একটা জিনিস খেয়াল করো, অভিশাপ হিসেবে নেমে এসছে। অভিশাপ, হ্যাঁ, এই যে কেউ সংসার করতে পারলো না, কেউ বেশি দিন বাঁচতে পারলো না, কিন্তু বাবি পিসি বা প্রসাদ কাকা তো ওনাকে দেখতো, গল্প করতো, ওনাদেরকে তো কোনোদিন ভয় দেখায়নি। ভয় কিন্তু ছোট ঠাকুমা পেয়েছে, ভয় তো কিছু অংশে কাকিমাও পেয়েছে, কিন্তু কই প্রসাদ কাকা বাবি পিসি তো ভয় পায়নি। আমার একটা জিনিস মনে হয় পারমিতা, এই প্রসাদ কাকা, বাবি পিসি, এদেরকে না মানে চেয়েছিল তো একটা বাচ্চা হোক, একটা বাচ্চাকে নিয়ে বড় হবে, বাচ্চার মতোই ট্রিট করতে হয়তো। না হলে যেদিন বাবি পিসি ঠাকুরঘর থেকে ওই হামাগুড়ি দিয়ে বেরিয়ে গেছিল, সেদিন যে কোলে তুলে রেখেছিল, সেই জায়গায় তো কোনো ক্ষতি করে দিতে পারতো, ফেলে দিতে পারতো, কিছু একটা হয়ে যেত, আছাড় মেরে দিতে পারতো, ফেলে দিতে পারতো। মানে এই ঘটনাটা না মানে খুব ইউনিক একটা ঘটনা, মানে আমি আজ অব্দি এরকম কিছু শুনিনি কারোর কাছে। মানে ইভেন আমিও ফার্স্ট টাইম শুনলাম, ইভেন এই যে তৃতীয় লিঙ্গের মানুষদের এরকম ভাবে যে একটা মানে আমাদের কাছে উইয়ার্ড একটা রিচুয়ালস, যেটা মনে হলো যে মৃতদেহকে জুতো পেটা করা হয় খচ্চর দিয়ে, বা ঘোড়াকে দিয়ে টানিয়ে নিয়ে যাওয়া হয়, তারপরে উপবাস করা হয়, প্রার্থনা করা হয়, এই ব্যাপারগুলো জানতামই না। হয়তো অনেকে জানতে পারেন, বাট আমি জানতাম না। আমি শোনার পরে যখন মানে এই ঘটনাটা শুনলাম, বাবি পিসি আমাকে কয়েকটা দিন পয়েন্ট বলেছিল যে দেখবি ওদের কোনো দাহ কেউ দেখতে পায় না কোনোদিনও, বা ওদের কিছু পিণ্ডদান হয় না। তখন আমি মানে একজনকে দিয়ে জিজ্ঞাসা করিয়ে মানে ইয়ে করে জেনে তারপরে করলাম, কারণ আমি 2016 সালের পরে পিণ্ডদান হয়। হ্যাঁ হ্যাঁ, এখন নাকি ওনাদের আইন হয়েছে পিণ্ডদানের। আচ্ছা 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 আচ্ছা, মানে দুর্দান্ত একটা ঘটনা। মানে আমি বলবো না, ঘটনাটা শুনে খুব ভালো লাগলো, ঘটনাটা শুনে আমার নিজের খারাপ লাগছে। একটা মানে ভয়, মানে এমন শিরশিরানি ভয় ছিল, কিন্তু ভয়ের থেকেও বেশি ঘটনাটা শেষে যখন এলাম, পুরোটা যখন জানলাম, ভয় যেমন রয়েছে তেমনি মানে খুবই দুঃখের একটা ব্যাপার, মানে দুঃখের একটা ঘটনা। একটা মানে সময় সময় গায়ে কাঁটা দিয়েছে, মনে হচ্ছে কি হলো এটা, কেন হলো। ডায়েরি লেখার ব্যাপারটা, মানে সত্যি কথা বলছি, হ্যাঁ ডায়েরির ব্যাপারটা আমরা জানতামই না। তুমি ভাবো, একটা মানুষ তাকে 15 বছর যে সংসার করলো, 15 বছর একটা বাচ্চা হলো না, এবং তাকে সবাই পাগল বানিয়ে দিল। মানে আমাদের ফ্যামিলি তো সবাই ওকে পাগল বলতো, কিন্তু ও যে কি সার্ভাইভ করেছে হয়তো ও একমাত্র ওই জানে। মানে 2024-এর শেষ
সপ্তাহের ঘটনা এটা, কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং এর। মানে হয়তো এরকম উনিও- দুর্দান্ত একটা ঘটনা, মানে লাইক কিউরিও ফাইটে এসেছে। আশা করছি সকল মানুষের ভালো লাগবেন। তুমি কিছু একটা বলছিলে, কন্টিনিউ করো। হ্যাঁ, যে উনিও যেমন সারা জীবন কষ্টটা পেয়ে চলে গেলেন, বা এরাও যেরকম চলে গেছেন, তো আশা করব আমাদের সবার জীবন থেকে খারাপগুলো চলে যাক, 25টা অনেক সুন্দর সুন্দর সবার হোক। একদম 25-এ নতুন সদস্য আসছে তোমার বাড়িতে, ঠিক আছে? খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা হবে, ঠিক আছে? একদম। আর খুব ভালো থাকো, আর সব থেকে বড় কথা বলবো, খুব সাবধানে থাকো। এন্ড যারা যারা আজকের এই এপিসোডটা শুনছেন তারা এত পারমিতার মানুষের জন্য ব্লেসিংস আছে, আমার ব্লেসিংসটা তো দেবেন। একদম একদম। না, আমার বড় মাঝে মাঝে বলে ফুটবলার বানেগা। তো যাই হোক, এখন আস্তে আস্তে ওকে অনুভবও করতে পারছি। তো আচ্ছা, সবাই ভালো আচ্ছা। থেকো, সবাই একটু ভালো ছিও। তারপরে হলে একদমই। সবাই, মাসি হলে, মেসো হলে, পিসি হলে, কি হলে সব জানাবো। এবং একদম। সবার ভাইপো হলো না ভাইজি হলো সেটাও জানাবো। ডেফিনেটলি ডেফিনেটলি, ঠিক আছে। আর অন্য প্রশ্নে আমরা আসছি, চাপ নেই। একদম। আমার তো পুরো মানে কিউরিও ফাইট টিম। পুরো টিম থাকবে, মানে বলা যে যে আসতে পারবে অল আর ওয়েলকাম। আরে নাইস নাইস নাইস। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন, এবং আমার সাথে যদি আপনারা কিউরিও ফাইটের এরকমই একটা ঘোষলি কল রেকর্ডিংয়ে আসতে চান তাহলে ডেফিনেটলি ইমেল করুন curiofight@gmail.com এই ইমেল আইডিতে, অথবা আমাকে যোগাযোগ করতে পারেন ইনস্টাগ্রামে। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে রবিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিও ফাইটের এরকম আরও 2টি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।